বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়েছে আজ। রাত হয়ে গেছে অথচ বৃষ্টির বন্ধ হওয়ার নামগন্ধ নেই। রাস্তার শেষ মাথায় টিন শেডের একটা বিল্ডিং। এই বৃষ্টির মধ্যে সেই বিল্ডিংয়ের কলিং বেল বাজছে ভয়ানকভাবে। দরজায় একের পর এক কষা ঘাত কেউ সামানে ডেকে যাচ্ছে, আবির, আবির। ঘরের ভেতর থেকে একটা মেয়ে ভয়ে চুপসে আছে। বাইরে থেকে ধেয়ে আসা পুরুষালী কণ্ঠের ডাকটা এত জোরালো হচ্ছে, ততই যেন ভয়ে খামছাড়ে ধরছে হৃদয়। আতঙ্কিত ভেসে উঠছে চোখে মুখে। পুরুষালী কণ্ঠ তখন ডেকেই যাচ্ছে, আবির, আবির, দরজা খোল। লোকটার এমন ডাকাডাকিতে চুপ থাকতে পারল না মেয়েটা। কাঁপা কাঁপা হাত খুলে দিল দরজা। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে? কে আপনি? দরজার সামনে দাঁড়িয়ে আছে হ্যাংলা পাতলা গরনে একটা ছেলে। বৃষ্টির ছাটে কাক ভেজা হয়ে গিয়েছে সে। এক হাতে চুলের পানি ঝাড়তে ঝাড়তে লোকটা দ্রুত সরে বলল, আবির বাসায় আছে? আমি ওর বন্ধু রাসেল। ও নাকি নতুন চাকরি পেয়েছে শুনলাম। মেয়েটা শুকনো ঢোক গিলল। সন্ধিয়ান চোখে তাকালো লোকটার দিকে। চাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, হ্যাঁ, কিন্তু আপনার তাতে কি? আমার আবার কি? আমি তো দেখা করতে এলাম। ভাইয়া বাড়িতে নেই, আপনি চলে যান। কথাটা বলে ব্যস্ত হাতে দরজা বন্ধ করতে নিল মেয়েটা। ঠিক তখনই অপর পাশ থেকে দরজায় কপাট চেপে ধরল লোকটা। কেমন অদ্ভুতভাবে ভ্রুকুটি তুলে বলল, ভাইয়া? আবিরের বোন? কই, আবির তো কখনো বলেনি। মেয়েটার বুকে রাজ্যের ভয়। সে খুব কণ্ঠে শক্ত করে বলল, বলেনি তো বলেনি, সেটা ভাইয়ের ব্যাপার, আপনি এখন যেতে পারেন। মেয়েটা পুনরায় দরজা বন্ধ করতে নিবে তখন আবার বাধা দিল লোকটা। হেয়ালি করে বলল, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আবির না ফেরা পর্যন্ত আমি বরং এখানেই থাকি। মেয়েটার বুকের ভিতর সম্পূর্ণ ভয় গ্রাস করলো এবার। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, দেখুন, আপনি চলে যান। ভাইয়া কখন ফিরবে ঠিক নেই। আপনি কাল সকালে এসে দেখা করবেন। আরও ভয় পেও না। আমি আবিরের অনেক কাছের বন্ধু। আবির কখনো আমার কথা বলেনি নাকি তোমায়? না বলেনি। শালা, তোমার কথাও আমাকে বলেনি। সে যাকগে, ভয় পেও না। তুমি যখন আবিরের ছোট বোন, আমারও তো ছোট বোনের মতো। কথাটা বলতে বলতে কৌশলে ঘরে ঢুকে গেল লোকটা। মেয়েটা আঁতকে উঠে উৎকণ্ঠ সুরে বলল, এ কি, আপনি ঘরে ঢুকলেন কেন? লোকটা মুচকি হাসলো, পা হেলে দুলিয়ে বসলো একটা চেয়ারে। সাবলীর কণ্ঠে বলল, ঘরে গ্যাস আছে নিশ্চয়? মেয়েটা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ আছে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, এক কাপ চা বানাও খাই। লোকটার এমন খাপছাড়া অদ্ভুত আচরণে শঙ্কিত হলো মেয়েটা। তবে কথা বাড়ল না। কোনো প্রকার দুরু দুরু বুকে বলল, আচ্ছা আপনি বসুন। লোকটাকে বসিয়ে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল মেয়েটা। হাত কাঁপছে, তার চোখে ভয়ে স্পষ্ট। গলা শুকিয়ে আসছে আতঙ্কে। অসম্পূর্ণ অচেনা অজানা একটা লোক ঘরের ভেতরে এসে এমন উদ্ভট আচরণ করলে যে কারো ভয় পাওয়ারই কথা। মেয়েটা কম্পিত হাতে গ্যাস অন করলো। বাইরে প্রচুর বৃষ্টিপাত, বজ্রধ্বনি শোনা যাচ্ছে। কিছু সময় পর পর মেয়েটার রুহু কাঁপছে, সাথে কাঁপছে হাত। চুলের ফুটছে চায়ের পানি। ঠিক তখন সেই সময় নিজের ঘাড়ের উপর কারো উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করলো মেয়েটা। মেয়েটার শরীর বরফের মতো জমে গেল। নিঃশ্বাস বন্ধ করে ঘাবড়ে তাকালো পিছনের দিকে। পিছন ফিরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে কণ্ঠ ছিটকে বের হলো চিৎকার, আয়া! পিছনে ছুরি হাতে দাঁড়িয়েছে সেই অদ্ভুত লোকটা। বৃষ্টির কারণে ঘরে বিদ্যুৎ নেই। টিউবলাইটের সামান্য আলোয় আলোকিত ঘর। মৃদু আলোয় ছুরি হাতে লোকটাকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। এ পর্যায়ে ভয়ে মেয়েটার প্রাণ যায় দশা। লোকটা এমন ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে তোতলা তোতলা বলল, আপনি রান্নাঘরে কেন এলেন? মেয়েটাকে এমন ভয় পেতে দেখে হু হু করে হেসে উঠল লোকটা। ছুরিটা মেয়েটার দিকে এগিয়ে ধরে রসিকতা করে বলল, আরে ভয় পেলে গেলে নাকি? মেয়েটা ভয়ে পিছিয়ে গেল কয়েক পা। পেছোতে পেছোতে পিঠ ঠেকালো দেওয়ালে। হিম হয়ে এসে কণ্ঠে বলল, আপনার হাতে? লোকটা ছুরি হাতে এগিয়ে এলো মেয়েটার সামনে। মেয়েটার চোখের সামনে ছুরিটা ধরে বলল, এই ছুরি? এটা এখান থেকে নিলাম। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে ভয় পাচ্ছ। আচ্ছা, ভয় পেতে হবে না। কথাটা বলে লোকটা ছুরি ধরিয়ে দিল মেয়েটার হাতে। মেয়েটা শান্ত করার জন্য বলল, এই নাও ধরো ছুরিটা, তোমার হাতে রাখো। আমি উল্টোপাল্টা কাজ করলে আমাকে মেরে দিও, না হয় তাও ভয় পেও না। মেয়েটা ছুরিটা শক্ত করে ধরে শান্ত হলো একটু। তবুও তবে বিশ্বাস করতে পারল না লোকটাকে। ভীত সন্ত্রস্ত গলে বলল, আপনি প্লিজ চলে যান। ভাইয়া আসলে তারপর আসবেন। লোকটা উপায় না পেয়ে, মেয়েটা ভীষণ ঘাবড়ে গেছে মনে হচ্ছে, তাই সিদ্ধান্ত নিল চলে যাওয়ার। মেয়েটাকে আশ্বস্ত করে বলে, আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি।
আবির ফিরলে বলবে আমাকে একটা কল দিতে। ও বলল ওর নাকি অফিসে আরও কয়েকজন নতুন লোক নিচ্ছে, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। ওর মতো যদি কিছু টাকা ঘুষ দিয়ে একটা চাকরি নেওয়া যায় তাহলে তো আর মন্দ হয় না। লোকটার কথায় চট করে জ্বলে উঠল মেয়েটার চোখ। শীতল কণ্ঠে বলল ঘুষ? বিনিময়ে হাসলো লোকটা, ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে বলল এই যুগের নিয়মে তো এটা। আচ্ছা, আমি আসছি তবে। লোকটা যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে দ্রুত কণ্ঠে ডাকলো মেয়েটা, দাঁড়ান। লোকটা দাঁড়িয়ে গেল রান্নাঘরের দরজার সামনে। ঠিক তখনই পায়ের নিচে অনুভব করলো কিছু একটা। লোকটা নিরীক্ষ দৃষ্টিতে তাকাতে বুঝতে পারলো রক্তের স্রোত, রক্তের তরল স্রোত। লোকটা চোখ বড় বড় করে সামনের দিকে তাকাতে দেখতে পেল এক হাত তার জিভা কাটা আবিরের লাশ চোখ উল্টে তাকিয়েছে তার দিকে। ভয়ে আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল লোকটার। আতঙ্কে নীল হয়ে গেল মুখ, কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো, আয়। মুহূর্তের ঘরের সমস্ত লাইট অফ হয়ে গেল। কিছুক্ষণের ব্যবধানে শোনা গেল মেয়েটার চিৎকার, কিন্তু অন্ধকার ঘরে কি হলো কিছুই বোঝা গেল না। মাঝে মাঝে বজ্রপাতের আলো দেখা গেল, যেন অশরীর ছায়া পেতত্তা মতো কিছু একটা ফোঁসফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে আর বিড়বিড় করছে, কিন্তু বিকল কণ্ঠে বিড়বিড় করা কোনো শব্দই বোঝা যাচ্ছে না। বৃষ্টি থেমেছে শেষ রাতের দিকে। বিস্তৃত আকাশ দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দ হয়ে গেছে অনেক আগে। সকাল হতে ব্যস্ত হয়ে গেছে গ্রামীণ জীবন। কেউ ঝাড়ু দিচ্ছে দোকানের সামনে, কেউ গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে, রিস্কার বেল বাজছে, হাঁক ডাক শোনা যাচ্ছে সবজি বাজারে। সবাই মন দিয়ে নিজ নিজ জীবিকার তাগিদে, যেন কিছুই হয়নি কাল রাতে সেই অন্ধকার ঘর, আধারে ভরা দুঃস্বপ্নে। আর সেই মানব মানবে কী হলো তাদের? কেউ খোঁজ নেয়নি, খোঁজ নেওয়ার কথা তো ভাবে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গলিয়ে রোদে কড়া আগুনে ঢাকা পড়েছে পুরো স্কুল মাঠ। একটু আগে টিফিনের ঘন্টা বেজেছে। স্কুলের পাশের দোকানেগুলোতে পড়েছে শিক্ষার্থীদের ভিড়। টিফিনের টাইমে সিঙ্গারার দোকানের হাত জিরোয় না। মেলা বেচাকেনা হয় তাদের। টিফিনের সময় সিঙ্গারা বোধহয় শিক্ষার্থীদের প্রধান খাদ্য। এরা বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি করে নিয়ে এলে একটা সিঙ্গারা খাবে। সবাই যার যার মতো খাবার কাছে, নূর কেবল যায়নি খেতে। স্কুল থেকে বাড়ি পথ প্রায় 30 মিনিটে। বাড়ি খেতে গেলে ফিরতে দেরি হবে, টিফিনের সময় ফুরিয়ে যাবে নিশ্চয়। আর টিফিন খাওয়ার জন্য প্রতিদিন টাকা দেওয়ার সামর্থ্য তার বাবা নেই। মাঝে মাঝে 5 টাকা দেয়, আবার বেশিরভাগ সময় দেয় না। এতে নূরের কোনো আপত্তি নেই, বাবার আর্থিক অবস্থার দিকটাও তো দেখতে হবে তাকে। আর স্কুল ভর্তি হয়েছে পর্যন্ত তার মা কখনো আদর করে টিফিন বক্সেতে খাবার দেয়নি, তাই অভ্যাস হয়ে গেছে নূর। একবেলা না খেয়ে থাকাটা তেমন কঠিন না। কিরে, আত্মার মতো শুয়ে আছিস কেন? কথাটা বলে নূরের পিঠে দুম করে একটা থাপ্পড় বসিয়ে দিল মারিয়া। নূর ধরপড়িয়ে উঠল, পিঠে হাত রেখে গজগজে বলল, উফ, কথায় কথায় থাপ্পড় মারা কোন ধরনের বদ অভ্যাস? মারিয়া দাঁত কেলিয়ে হেসে হেসে বসল নূরের পাশে। চঞ্চল কণ্ঠে বলল, কথায় কথায় থাপ্পড় দেওয়া একটা আন্তর্জাতিক বদ অভ্যাস। নূর পিঠে হাত রেখে নাক ফুলে বলল, আজাইরে কথা কম কর। দোকানে না খাইতে গেলে খাবার না খাইয়া আমার মাথা খাইতে আইলি কেন? তোর মাথা খাইতে আসি নেই, তোরে খাওয়াতে আসছি মুটকি। কথাটা বলে মারিয়া একটা সিঙ্গারা বাড়িয়ে দিল নূরের দিকে। নে ধর, এটা খা। নূর সিঙ্গারার দিকে চোখ উল্টে তাকে বলে, কি চোখে দেখছো না এটা সিঙ্গারা? ধর খা। তুই খাসনি? হ্যাঁ, আইসে। কি ভাবিস নিজেকে? আমি নিজে না খেয়ে তোকে খাবো? অসম্ভব বোন। এত মানব দরদি আমি নয়। তাহলে তোর একটা আমার একটা। 10 টাকা আনছিলাম, তোর 5 টাকা আমার 5 টাকা। সর সামনে থেকে, আমি খাবো না, খিদে নেই। নূর কথাটা বলতে মরিয়া জোর করে পুরো সিঙ্গারাটা নূরের মুখে ঢুকে দিল। নূর রাগে কটমট করে বলল, তুই খা, তোর বাপেও খাইব। ধর খা। বাল, তুই এত আজাইরে কেন? বেশি কথা না কইরে খা। নূর আর তর্ক করল না। আজ নতুন নয়, মারিয়া প্রায় মাসে এমন করে তাকে কখনোই টিফিন খাবার খায় না। মারিয়া আর নূর দুজনে বেঞ্চে বসে সিঙ্গারা খাচ্ছে। এমন সময় হাজির হলো স্মিতা। দুজনকে ভাগাভাগি করে সিঙ্গারা খেতে দেখে বলল, কিরে, তোরা সিঙ্গারা ভাগ করে খাইতেছিস, আমারে দিলি না? মারিয়া সিঙ্গারায় কামড় বসিয়ে ভেঙচি কেটে বলল, তোর পেটে কুমির ঢুকছে নাকি? একটু আগে এনে দেখলাম দোকানে দাঁড়াইয়া সিঙ্গারা খাইতেছিস। মারিয়া কথাটা বলার সাথে সাথে মুখটা চুপসে গেল স্মিতার। একটু আগে দুটো সিঙ্গারা খেয়ে এসেছে একা একা, ভেবেছে কেউ দেখেনি, সুন্দর করে ওদের সাথে ভাগ বসাতে পারবে এখন। অথচ সেই আশায় এক মুখ জল ঢেলে দিল মারিয়া। স্মিতা মলিন কণ্ঠে বলল, তুই দেখা ফালাইছস, না দেখলে তো এখন ভাগ বসাইতে আসতে সুন্দর কত।
মারিয়া কথা শেষ না হতে নূর টিপকিনি বলল, তুই এত খাস কেন বোন? খাওয়াটা একটু কমাইতে পারস না? এমনি তো বাট্টু মোটা হইলে তোরে কেমন লাগবে একটু ভাব। স্মিতা ঠোঁট বাঁকালো, মাথায় চুলের মাথায় বাঁধা চুলের ঝুঁটি নাড়াতে নাড়াতে ভাব সামনে বলল, একদম খোটা দিস না, আমি বাট্টু না, খাটো। যেই লাউ সেই কদু। পেছন থেকে ওসমানের কণ্ঠ কানে আসতে দাঁতে দাঁত চেপে ঠোঁট ফুলিয়ে তাকালো স্মিতা, চিবিয়ে চিবিয়ে বলল, এতক্ষণ তোর কমতি ছিল, কই আসলি এতক্ষণ? ওসমানের হাতে একটা চিপসের প্যাকেট, সে চিপস মুখে দিতে দিতে বলল, বাড়িতে গেছিলাম ভাত খাইতে। তিন বান্ধবী শকুনের নজর বাঁধল ওসমানের হাতের চিপসের প্যাকেটের দিকে। মারিয়ে শয়তান হিসেবে বলল, তোর হাতে ওইটাই কি? ওসমান চোখ উল্টে তাকালো তিনজনের দিকে, দ্রুত হাতে চিপসের প্যাকেটটা লুকালো পিঠ পিছিয়ে, রাগান্বিত কণ্ঠে বলে, নাটক করছিস? আব্বার কাছ থেকে অনেক চাইয়ে 10 টাকা আনছি। স্মিতা এগিয়ে এসে বলল, তাই বললে একলা খাবি? তোরে একদিনকে আমারে একবেলা খাইতে দিছস, আজকে একলাই খাবো। কিরে ভাই? নূরের একটা মধুর ডাক দিতে এগোতে চাইল ওসমানের দিকে। ওসমান বাধা দিয়ে ঝাঁঝালো করে বলল, এই তিনটার একটা আগাবি না কইলাম। আগামু না আবার কি? না আগাইলে তো চিপস খামু কেমনি? ওদেরকে এগিয়ে আসতে দেখে ওসমান ভরকালো, উপায়ন্ত না পেয়ে চিপসের পকেটে একসাথে থুতু বাড়ি এ দিল ওদের দিকে। কুটিল কণ্ঠে বলল, নে ধর খা। মারিয়া তিরিক্ষি কণ্ঠে বলল, শালা জাউরা বাইচে গেলি। কথাটা বলে চলে যেতে নিলে মারিয়া, স্মিতা, নূর ওদের আটকে ফুসা কণ্ঠে বলল, আরে দাঁড়া, আয়, আমাগো খাইতে দিলে না, তাহলে ওরে দিমু কেন? নূর নিজের মুখটা এগিয়ে দিল, নিকাবটা হালকা তুলে থুতু ফেললো ওসমানের হাতে রাখা চিপসের পকেটে। বিদ্রুপ করে বলল, নে হারামজাদা, এবার তুই খা। ওসমান চিপসের প্যাকেটটা নূরের মুখে ছুঁড়ে মারল, রাগে গজে বলল, নূর, শাকচুন্নির বাচ্চা, তুই আজকে শেষ। নূরকে আর পায়কে। নূর তার বোরকা খামচে ধরে দৌড়ে শুরু করলো এলোপাথরে। পেছন পেছন তাকে ধরার জন্য ধাওয়া করলো ওসমান। দুপুরের কড়া রোদে পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে দুজনে। ক্লাসরুমে বসে ওদেরকে দেখছে আর হাসতে হাসতে একে অপরের থাপড়াথাপড়ি প্রতিযোগিতা শুরু করে দিয়েছে মারিয়া স্মিতা। স্কুলের পাশের চারপাশে বাউন্ডারি নেই, সেই সুবিধা অনায়াসে খেলতে খেলতে স্কুলের বাইরে চলে যায় শিক্ষার্থী। নূরের ক্ষেত্রে তাই হলো, দৌড়াতে দৌড়াতে অতিক্রম করলো স্কুলের সীমানা। বাইরের চেয়ারম্যানের বড় ছেলে ইমরান তার দলের ছেলেপুলের সাথে কোনো এক জরুরি বিষয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই নূর দৌড়ে এসে থুবড়ে পড়ল ইমরানের উপরে। ঠিক পড়ল না, ইমরানের পিঠের উপর পড়তে যাবে ঠিক তখনই মুহূর্তে একটা শক্তপোক্ত হাত ধরে ফেলল। একটু জন্য পড়তে পড়তে বাঁচল মেয়েটা। খুশি খুশি তাকালো তাকে রক্ষা করা হাত মালিকটির দিকে। তখনই চোখ কপালে উঠল তার, একজোড়া লাল চোখ। ও যে তাকে ডিরেক্ট পুড়িয়ে দেওয়া তোড়জোড় চলছে, সে বিষয়টা ধাতস্থ হাতে ধীরে ধীরে শির দ্বারা শক্ত করে সোজা হয়ে দাঁড়ালো। মেয়েটা কখনো শুকনো ঢোক গিলে নিজের হয়ে কোনো প্রকার সাফাই গাওয়ার আগে মুছা চাপা ক্ষুব্ধকণ্ঠে বলল, স্কুলে ছাগলের বাচ্চার মতো লাফাতে আসিস না নিশ্চয়? সকাল 8টা। সেদিনের ভয়ঙ্কর ঘটনার পর মুসার ঘরের চৌকাঠ অবধি মারায়নি নূর। এতে অবশ্য খুব একটা মাথা ঘামায়নি মুসা, না তো উদ্বিগ্ন হয়েছে নূরের দেখা পাওয়ার জন্য। তার কাজ চলেছে নিজ গতিতে। নূর প্রতিদিন এসে ঘরের দুয়ারের সামনে নাস্তা রেখে দৌড়ে পালিয়ে যায়। মুসা বুঝে নূপুরও নিশ্চয় খুব ভয় পায় তাকে, তাতে তার কি? ওদের নিয়ে ভাবার মতো সময় তার নেই। জীবনের প্রতিটা সেকেন্ড তার কাছে অমরত্ব। প্রতিদিনের মতো আজকে দুয়ারে বসে নাস্তা রেখে গেছে নূপুর। মুসা যত্ন করে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে নিজের মাকে, কিন্তু খাদিজা বেগম খাচ্ছেন না, মুখ ফিরিয়ে নিয়ে নিয়ে করছেন বাচ্চাদের মতো আনাড়ি। খাবো, তোমাকে বলছি না খাবো না মুসা মেহতাব। মুসা হাল ছাড়ে না, রুটির খণ্ডটা চায়ের কাপে ডুবিয়ে আবারও ধরে মায়ের সামনে। কোমল স্বরে বলে, খেয়ে নাও আম্মা, না খেলে আমি খাবো না। খাদিজা বেগম জেদ ধরে বলে, আগে আমার বাঁধন খুলে দাও মুসা মাহতাব। মুসা নারাজ করে বলে, এইটা ছাড়া দুনিয়া যা করতে বললো তাই করবো আম্মা, কিন্তু তোমার বাঁধন খুলতে পারব না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমারে কতকাল মরতে দিবা না তুমি? যতকাল খোদা নিজে না চায়। তাহলে আজ থেকে আমি না খেয়ে মরে যাব। কেন মা? খোদার কারসাজিতে আমার কি পাপ? আমারে কেন শাস্তি দিতে চাও? মুক্তি চাই। মোহন মাহতাব আমার অপেক্ষা করছেন, উনি একা, আমাকে তার পাশে থাকতে হবে। তুমি চলে গেলে আমি তো একা হয়ে যাব আম্মা। আমার কথা কি ভাবতে পারো না আম্মা?
তুমি স্বার্থপর, আমাকে আমার হাজবেন্ডের কাছে যেতে দিচ্ছ না নিঃস্বার্থে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কখনো ভালো থাকবে না। মাথা পাইতে নিলাম আম্মা, তোমার দেওয়া 629 নম্বর অভিশাপ মাথা পাইতে নিলাম। তাও আমি তোমারে যাইতে দেবো না, কোথাও পালাইতে দেবো না। খাদিজা বেগম চিৎকার করে মোচড়ামুচি করতে শুরু করলো ছাড়া পাওয়ার বয়সে। হঠাৎ হাইপার হয়ে গর্জে উঠে বলল, আমাকে যেতে দাও মুসা মহতাব, আমার বাঁধন খুলে দে, আমার মোহন আমাকে ডাকছে। তুমি আমার অভিশাপে ধ্বংস হয়ে যাবে মেহতাব। মুসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সকালের নাস্তা কখনো খায় না সে। আজ ভেবেছিল খাবে, কিন্তু সেটা আর হবে না। গলা দিয়ে খাবার নামলে তো কখনো মনে হয় মায়ের অভিশাপ গলায় খাবার আটকে মরে গেলে বোধহয় ভালো হতো, মুক্তি পেতে হতো। আবার কখনো ভেতরে পুষে রাখা লালিত পশুটা চিৎকার করে বলে উঠে, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। কথাগুলো ভেবে নির্লিপ্ত ভঙ্গিতে শার্টের বোতামে হাত লাগায় মুসা। চুপচাপ সবগুলো বোতাম লাগিয়ে লম্বা হাতা গোটালো কোনোই অব্দি। বিড়বিড় করে বলল, চাকরি খুঁজতেছি আম্মা, তোমার ইচ্ছে পূরণ করার জন্য জান কোরবান। ধ্বংস তো হয়েই আছি বেলা গড়িয়ে। একটা জরুরি কাজে চেয়ারম্যানের কাছে এসেছে মুসা। বাড়ির বাইরে একটা চেয়ারে পেতে বসে আছে বিল্লাল সাহেব। তাই তার বাড়ির ভিতরে ঢোকার প্রয়োজন পড়েনি মুসার। চাচা, আমি যে একটা চাকরির কথা কইছিলাম, কি হলো? মুসা আবারও একবার এই ব্যাপারে কথা বলছিল, তখন তেমন একটা গ্রাহ্য করেনি বিল্লাল সাহেব। তাই মুসা আবারও এলো। চেয়ারম্যান এখনও তেমন একটা আগ্রহ দেখালেন না। মুসা তার দলের ছেলে, দলে এসেছে বর্তমান চেয়ারম্যান, একটু স্বস্তিতে থাকতে পারছে না। সব দিক একা হাতে সামলাতে হয়। মুসা রাজনৈতিক ব্যাপারে ভালোই পটু ছেলে। যে কোনো দাঙ্গা মিছিলে মুসার মতো পালোয়ান থাকলে আর তারা চিন্তা কি। তাই চাকরি বাকরি চক্রে মুসাকে কিছুতেই হাতছাড়া করতে চাইল না বিল্লাল সাহেব। ভনিতা করে বলল, আমারে দলে থাইকা কোনো অসুবিধা হইতেছে নাকি মুসা? অসুবিধা হলে ক, আমি দেখতেছি। মুসা মাথা নত করে স্লান হেসে বলল, কোনো অসুবিধা নেই চাচা, আসলে আমার একটা চাকরি খুব দরকার। আপনি তো অনেক বড় মাপের মানুষ, আপনি সুপারিশ করলে নিশ্চয় একটা চাকরি হয়ে যাবে। আসলে আমার আম্মা চায় আমি একটা চাকরি করি। তোমার আম্মা না পাগল শুনলাম, সে আবার চাকরির কথা কেমনে করলো? চেয়ারম্যানের কথায় হঠাৎ ফুঁসে উঠল মৌসা। রাগে ক্ষোভে দপ করে উঠল মস্তিষ্ক। কপালের রং নীল হয়ে এলো, ফুলে উঠল। চোখে লাল হয়ে গেল আগ্নেয়গিরির অগ্নুৎপত্তির নেই। চেয়ারম্যান ঘাবড়ালো, তবে প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পেল না। তার আগে মুসা শক্ত হাতে থাপায় চেপে ধরল বিল্লাল সাহেবের গলা। ক্রোধিত কণ্ঠে বলল, দেশ মারানি পোলা, আমারে আম্মানে নিয়া কিছু কবি তো জিব্বা আলাদা করে ফেলাইমু। বিল্লাল সাহেব চোখ উল্টে বড় বড় হয়ে এলো, দম বন্ধ হয়ে এলো গলায়। জিভ বেরিয়ে এলো এক হাত পরিমাণ। ভেঙে ভেঙে বলল, মুসা তুই কি করতেছিস? টনক বলল মুসার। ঝোঁকে বসে করে ফেলা কাজটা সে ভুল করে হয়েছে উপলব্ধি করল মস্তিষ্ক। মুসা তড়িৎ সরিয়ে নিল নিজের হাত। বিল্লাল সাহেবের গলা ছেড়ে দিয়ে নতজানু হয়ে বলল, মাফ করে দে চাচা, বা মাফ কইরে দেন, ভুল হয়ে গেছে চাচা, আমি বুঝতে পারিনি। মুসা পাগলের মতো বসে রইল বিল্লাল সাহেবের পায়ের কাছে। দুই হাতে বিল্লাল সাহেব পা জড়িয়ে জড়িয়ে ধরে মাপ চাইল। আপনার পায়ে ধরলাম চাচা, আমারে মাপ করে দেন। আমার আম্মারে কেউ কিছু কইলে আমার মাথা ঠিক থাকে না। রাগে ভেতরে ফেটে যাচ্ছে বিল্লাল সাহেবের। অনেক কষ্টে সংযত করলো নিজেকে। কিছু করার নেই। মুসা এখন সোনার ডিম পাড়া হাঁস, তাই যে কোনো মূল্যে তাকে দলে রাখতে হবে। আর রাগালে চলবে না, নিজেও রাগলে চলবে না। কথাটা ভেবে ক্ষোভ উগড়ে গিলে নিল বিল্লাল। নরম স্বরে বলল, পা ছাড়, মাফ করে দিলাম, যা, এরপর যেন এরকম ভুল না হয়। মুসা পা ছেড়ে উঠে দাঁড়ালো ধীরে ধীরে, মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলল, জি চাচা, যা ইমরানের কাছে যা। ইমরান তোরে চাকরির বিষয়টা কইছিল, ওই তোরে উম, ওর কাছে পাঠাইতে কইছি। জি চাচা, আমি এক্ষুনি যাইতে দে। বিল্লাল সাহেব তপ্ত শ্বাস ছেড়ে চেয়ারে বসতে দেবে ঠিক তখনই রহস্যময় কণ্ঠে ডেকে উঠল মুসা, চাচা। বিল্লাল সাহেব উঠতে বসতে গিয়েও বসলো না, দাঁড়িয়ে কে বলল, আর কিছু কবি? মুসা শিকারি বাঘের ন্যায় ধারালো দৃষ্টিতে তাকালো বিল্লাল সাহেবের দিকে। রাশভারী ঠান্ডা কণ্ঠ বলল, কথার ভিতরে কখনো আমার আম্মারে টাইনেন না। পরের বার যদি হুমকি না দিয়ে সোজা জিব্বাটাই কাইটে দেয়, আপনার তো বিশাল বড় ক্ষতি হয়ে যাব। চেয়ারম্যান স্তব্ধ হয়ে গেল। মুসার এমন দুঃসাহসিকতার বিপরীতে কী প্রতিক্রিয়া দেখাবে ভেবে উঠতে পারল না। চেয়ারম্যান অমন হতবাক মুখের দিকে তাকে অদ্ভুত বিকৃত হাসল মুসা। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে রেখে ঢুকে গেল বাড়ির ভিতরে। মুসা এই প্রথম চেয়ারম্যান বাড়ির ভেতরে ঢুকলো।
বাড়িটা বেশ বড়, ডুপ্লিকেটস বাড়ি। এই তল্লাটে একটাই বাড়ি আছে। বাড়ি বানানো নিশ্চয় সরকারি কোষাগারে খালি করেছে এই বেটা চেয়ারম্যান। মুসা সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পর্দার আড়াল থেকে একজোড়া চোখ অনুসরণ করছিল মুসাকে। মুসা হেলে দুলে এগোতে লাগলো। যেতে যেতে প্রতিটি ঘরে উকি দিচ্ছিল সে। ইমরানের ঘর কোনটা সঠিক জানে না, কিন্তু ততক্ষণে তত মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। মুসার সন্দেহ হলো, মনে হলো তার পিছন পিছন কেউ আসছে। মুসা হঠাৎ দাঁড়িয়ে গেল, আচমকা পিছন ফিরল। পিছন ফিরে তাকাতে দেখতে পেল একজন মহিলা দাঁড়িয়ে। বয়স খুব বেশি হবে না, 24-25 হয়তো হবে। বেশ সুন্দর, গ্রামীণ স্টাইলে সুতি কাপড় গায়ে জড়িয়ে তার। মহিলাকে দেখে কিঞ্চিত ভরকালো মুসা। কিছু জিজ্ঞাসা করার আগে মহিলা নিজ থেকে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে আপনি? মহিলা চেনে না মুসাকে। এই বাড়িতে এই প্রথম ঢুকেছে বিধায় কাউকে তেমন চেনে না সে। না চেনারই কথা। তবে মহিলার সন্ধিহান চাহনি কবল থেকে বাঁচার গলা ঝেড়ে বলল, আমি চাচার দলের পোলা। চাচা ইমরান ভাইয়ের ঘরে পাঠালো। ইমরান ভাইয়ের ঘর কোনটা? মুসার প্রশ্নের উত্তর না দিয়ে মহিলা পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করলো, ইমরানকে কি প্রয়োজন? এমনি একটা দরকার ছিল। খুন করবেন? মেরে দিবেন? আচমকা মহিলার এমন অদ্ভুত কথায় ভুরু কুঁচকাল মূষা। ধাতস্থ হতে জিজ্ঞাসা করলো, কি বলছেন আপনি? মহিলা এবারও কোনো জবাব দিল না। স্পষ্ট কণ্ঠে বলল, মেরে দিন। আবর্জনা যত দূর হবে তত ভালো। মূষা কিঞ্চিত বিব্রত হলো। ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই বাড়ি কী হন আপনি? যেই হই, আপনার তাতে কি? আপনি এমন অদ্ভুত কথা। আমি অদ্ভুত কথা বলি, কিন্তু আপনার কাজকর্ম আরও বেশি অদ্ভুত। মহিলা এবারকার কথা পুরোপুরি থমকালো মূষা। এই মহিলাকে আবার কেনই বা তাকে অদ্ভুত অদ্ভুত কথা বলছে, কিছু বুঝতে পারল না সে। মূষাকে এমন নীরব থাকতে দেখে শ্লেষ হাসল মহিলা। জিজ্ঞাসা করলো, নারীকে ইজ্জত দেয় তাই না? মূষা ভনিতাবিহীন উত্তর দিল, নারী তো মা। দুনিয়াদারি দুনিয়াবি সমস্ত ইজ্জত তাদের জন্য। মহিলা প্রসঙ্গ হলো বোধহয়। প্রশমিত গলায় জিজ্ঞাসা করলো, চাকরি চাই? মূষার চোখ কুঁচকে তাকালো মহিলার দিকে। মহিলা প্রতিক্রিয়া দেখালো না তেমন একটা, বরং মূষার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হাত মিলান, পুরো একটা কোম্পানির মালিক বানিয়ে দেব। আপনার চাকরি খোঁজার প্রয়োজন পড়বে না। চাকরির জন্য মানুষ আপনার কাছে আসবে। মূষা রহস্য হাসলো। কেমন অদ্ভুতভাবে নিজের হাতটা এগিয়ে দিয়ে খপ করে ধরে মুচড়ে ধরল মহিলার হাত। ডিম কণ্ঠে বলল, আমি হাত মেলাই না, হাত কেটে সাথে নিয়ে যাই। সম্পর্ক গভীর হয়। মহিলা ভীত হলো বোধহয়। চোখ ফুটে উঠল ভয়ের ছাপ। মূসা সেদিকে তাকিয়ে বক্র হেসে বলল, ভয় পেলেন? মহিলা টান মেরে নিজে ছাড়িয়ে নিল নিজের হাত। মূসা তার হাতটা বুক পকেটে মুছতে শুরু করলো, যেন ময়লা লেগেছে। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা বক্র হাসি আর একটু গাঢ় হলো। মজা করলাম, আমি হাত কাটি না, জিভ কাটি। মহিলা এবার আর একটু ঘাবড়ালো। কথার পৃষ্ঠে বলতে যাবে ঠিক তখনই ভেসে এলো চারুলতার কণ্ঠ, ভাবি। মহিলা আর কথা বলল না, কেমন শয়তানি চোখে চাইল মূসার দিকে। তারপর চারুলতা দেখে উত্তরে সাড়া দিয়ে বলল, হ্যাঁ চারু, কি করছো এখানে? ইমরান ভাই ডাকছে তোমাকে। হ্যাঁ যাচ্ছি। মহিলা যেতে নিয়ে থামলো, ঘুরে তাকালো মূসার দিকে। তারপর চারুলতাকে বলল, লোকটা তোমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছে, ওনাকে নিয়ে ঘরে এসো। আচ্ছা ভাবি, তুমি যাও, আমি এনাকে নিয়ে আসি। মূসা তখনও ঠায় দাঁড়িয়ে এলো। চারুলতা নিজে এগিয়ে গেল মূসার কাছে। প্রফুল্ল কণ্ঠে বলল, আপনি মূসা মাহতাব? দলে ছেলেরা মূসা ভাই ডাকে তাই না? হ্যাঁ। মূসার সংক্ষিপ্ত উত্তরে সৌজন্য হাসলো চারুলতা। হাত বাড়িয়ে নিজের পরিচয় দিল, আমি চারুলতা, এইবারে ছোট মেয়ে। মূসা হা হু কিছুই বলল না। তার দৃষ্টি শান্ত নির্লিপ্ত। মূসার এমন নৈশব্দিক আচরণে কিঞ্চিত অস্বস্তিতে পড়লে চারুলতা। কণ্ঠ নরম করলে বলল, চলুন, আপনাকে ভাইয়ের ঘরে নিয়ে যাই। মূসা সম্মতি জানিয়ে হাঁটা ধরল চারুলতার সাথে তাল মিলিয়ে। তার মাথায় একটা উদ্ভট চিন্তা ঘুরপাক খাচ্ছে। মস্তিষ্কটা ওই মহিলার নাম জানার জন্য মরিয়া বারবার। ভেতরকার ইচ্ছে ভেতরে রাখার স্বভাব নেই মূসার। তাই নৈশব্দ কাটিয়ে চারুলতাকে জিজ্ঞেস করলো, একটু আগে যে আমার সাথে কথা বললো, উনি কে ছিলেন? চারুলতা উত্তর দিল, উনি তো ইমরান ভাইয়ের বউ নাদিয়া, আমার বড় ভাবি। ইমরান ভাইয়ের বউ কথাটা কানে লাগতেই থেমে গেল মূসা। থমকে গেল তার পা। মহিলা ইমরান ভাইয়ের বউ, অথচ তখন এমনভাবে কথা বলল যেন ইমরান ভাইয়ের শত্রু। ইমরান ভাইকে মারার জন্য এত মরিয়া কেন ওই মহিলা? কী হলো, থেমে গেলেন কেন? 7-5 ভাবনার মাঝে মস্তিষ্ক ধাক্কা খেল চারুর কণ্ঠ। সে থেমে যাওয়া চারু মুখ নয়নে তাকিয়ে আছে তার দিকে। মূসা চারুর দৃষ্টি এড়ানোর জন্য বলল, না তেমন কিছু না। চারু আর কিছু জিজ্ঞাসা করল না। দৃষ্টি সরিয়ে নিয়ে এগোতে শুরু করলো আগের মতো। মুখে বলল,
নাদিয়া ভাবি ভাইকে মারার কথা বলছে তাই না? চারুর এমন শান্ত অভিশালী প্রশ্নে তড়াক করে তাকালো মুছা, অথচ চারুর মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। চারু এগোতে এগোতে প্রতিক্রিয়াহীন বিষহীনে বলল, আমি আপনাকে বলি শুনুন, আপনি আমার আব্বাকে বেড়ে দেন। মুসা পুনরায় হোঁচট খেল বোধহয়। এই বাড়ির মেয়ে বউদের এমন অদ্ভুত আচরণে হোঁচট খাওয়ারই কথা। এই বাড়িতে কি হচ্ছে? মেয়েগুলো এমন অদ্ভুত আচরণ কেন করছে? আর কেনই বা তাকে বলছে এসব? এমন হাজারটা প্রশ্ন কিলবিল শুরু করলো মস্তিষ্কে। মুসাকে পুনরায় থেমে যেতে দেখে খিলখিল করে হাসলো চারু। মুসার দিকে ফিরে তাকিয়ে মুখে হাত চেপে হাসি আটকে রাখার চেষ্টা চালিয়ে বলে, ভয় পেলেন? আরে পরীক্ষা করছিলাম আপনি কেমন মানুষ, আব্বার বিশ্বস্ত কিনা। মুসার চোখ মুখে এবার শান্ত। সে তরোয়ালের মতো ধারালো দৃষ্টিতে চারুলতার দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, লাভ নেই, আমার রগ ধরতে পারবেন না। কয়টা বাঁকা আছে, কয়টা তেড়া আছে, কয়টা ছেঁড়া আছে, আর কয়টা অতিরিক্ত আছে আমি নিজেও জানি না। চারু নিম্নষ্ট পাকালো কিঞ্চিত, তবে হাসলো কিনা বোঝা গেল না। সে নির্লিপ্ত হেঁটে এসে থামলো ইমরানের ঘরের সামনে। মুসাকে নিয়ে যেই না ঘরের ভিতর পা রাখবে, ঠিক তার আগে পাশের ঘর থেকে শোনা গেল চিৎকারের আওয়াজ। চারু ঘাবড়ে গিয়ে পিছনে তাকালো। পেছন থেকে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো কাজের বুয়া রাবেয়া বুবু। চারুকে কিছু বলার জিজ্ঞাসা করার সুযোগ না দিয়ে বলল, আপা কই আপনি? বড় আপা ছুরি নিয়ে কই জানি যাইতে চাইতেছে, খালি কইতেছে কে আসবে নাকি তারে জবাই করতে হবে। মহিলা যতটা উত্তেজিত হয়ে কথাগুলো বলল, ততটাই শান্তভাবে কথাগুলো শুনল চারু। তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, না তো তার মধ্যে দেখা গেল উৎকণ্ঠা। সে সৌম্য স্বরে বলল, আমি আইতেছি, যাও তুমি। হাসিম কবিরাজকে ডাইকে আনো তাড়াতাড়ি। মুসা কবিরাজ ডাকার কথা শুনে অবাক হলো। খুব বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বড় আপাকে? আমার বড় বোন তরুলতা বছরখানেক হলো উদ্ভট আচরণ করছে। কবিরাজ কইছে জিনে ধরছে তারে। এটা ইমরান ভাইয়ের ঘর, আপনি যাইয়া দেখা কইরে আসেন, আমি আপার কাছে যাই। কথাটা বলে আর একদণ্ড দাঁড়ালো না চারু, হনহন করে চলে গেল বাড়ির বাঁ দিকের ঘরে। মুসা চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল চারুলতার চলে যাওয়ার পানে। তারপর দিকে ঘাড় কাট করতে অদ্ভুতভাবে ফিরে তাকালো ইমরানের ঘরের দিকে। ঘরের ভেতরে ইমরান চা খাচ্ছে। মূলত তখন নাদিয়াকে চায়ের জন্য ডেকেছিল। সকাল সকাল বউয়ের হাতে এক কাপ চা না হলে ঠিক জমে না তার। পাশে বসে পান বানাচ্ছে নাদিয়া। এবারে বউ হয়ে আসার পর দাদি শাশুড়ির কাছ থেকে পান খাওয়া শিখেছিল। গত 3 বছর হলো দাদি শ্বশুর মারা গেছেন, অথচ শিখিয়ে যাওয়া পান খাওয়া এখনো ছাড়তে পারেনি নাদিয়া। এ নিয়ে যদিও ইমরানের আপত্তি আছে, তবে শখের বউয়ের শখ বলে কথা, কি করেই বা বারণ করে। কথাটা ভেবে চায়ের কাপে চুমুক দিল ইমরান। নাদিয়ার দিকে তাকিয়ে বলল, চায়ে চিনি হয় নাই বউ? নাদিয়া পান দিয়ে মুখে দিয়ে গাল ভরে হাসলো। নিজের জায়গা থেকে উঠে গিয়ে বসলো ইমরানের কোলের উপর। তারপর ইমরানের ঠোঁটে একটা আলতো চুমু খেয়ে বলল, চিনি তো ফুরিয়ে গেছে, বীজ দেই, চলবে? ইমরান ধীর হাতে চায়ের কাপটা রাখলো টেবিলের উপর, দু হাতে পেঁচিয়ে ধরল নাদিয়ার কোমর। নিজের মুখটা এগিয়ে এগিয়ে ঘষল নাদিয়ার নাকের সাথে। আদর মিশ্রিত কণ্ঠে বলল, তোমার দেওয়া বিষ কবুল বিবি সাহেবা। কথাটা বলে ইমরান নিজের ঠোঁট এগিয়ে নিতে চাইল নাদিয়ার ঠোঁটের কাছে। নাদিয়া নিজের আঙ্গুলে চেপে ধরল ইমরানের তামাটে ঠোঁটের উপর, ভ্রুকুটি তুলে বলল, এটা ভালোবাসা নাকি অন্ধবিশ্বাস? ভালোবাসা বউ, যারে ভালোবাসা যায় তারে তো বিশ্বাস করা যায়। ইমরান মুখ গুজল নাদিয়ার ঘাড়ে। সকালটা আর একটু মিষ্টি করার জন্য নাছরবান্দার মনে একটু বেহাত মন চাইল আজ সকালে। ঠিক তখনই শোনা গেল দরজায় করঘাত করার শব্দ। সেই সাথে ভেসে এসলো মুষার গলার আওয়াজ, আসবো ভাই? ইমরান নাদিয়াকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো। নাদিয়া মুচকে এসে গিয়ে বসলো নিজের জায়গায়। ইমরান পুনরায় চায়ের কাপটা হাতে নিয়ে ডাকলো মুসাকে, হ্যাঁ আয় আয়। মুসা চিবুক নামিয়ে নজরে পা রেখে নম্রভাবে এসে দাঁড়ালো ইমরানের সামনে। মাথা নিচু করে ভদ্রভাবে আওড়ালো, ভাই বল কী বলবি। মুসা একবার তাকালো ইমরানের পাশে বসে পান চিবোতে থাকে নাদিয়ার দিকে। তারপর বিনয়ী কণ্ঠে বলল, চাচা পাঠাইছিল একটা চাকরির জন্য। চাকরি দিয়ে কি করবি তুই? সামনে ইলেকশন, দলে আসছিস থাক, প্রতিদিন না হয় হাত খরচের জন্য 100 টাকা দিয়া দিতে কমু নি আব্বারে। ইমরানের কথায় ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য হাসল নাদিয়া। দুধ ফর্সা গায়ের রং, তার উপর পানের রঙে লাল ঠোঁট। হাসিটা বেশ মানিয়েছে, তবে মুষার একটু গায়ে লাগলো বোধহয়। সে চোখ মুখ ঠান্ডা করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাদিয়ার দিকে। দৃষ্টি স্থির রেখে ঠান্ডা কণ্ঠে বলল, চাকরি নেই তাই মর্যাদা নেই, পেটটা প্রতিবাদ করে প্রতিদিন, সমাজের
বক্তৃতা শুই না লাভ আছে কন? বেকার মানে তো বখাটে, বখাটে মানেই তো নষ্টা। আর একটা চাকরি, আমার একটা চাকরি লাগবে ভাই। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর থেমে থেমে বারবার হচ্ছে। একবার রোদ উঠে সব শুকিয়ে দেয়, আর একবার বৃষ্টি ভিজে একাকার করে দেয়। সূর্য আর মেঘ আজ যেন প্রকৃতিকে রাঙানো খেলায় মেতে উঠছে। বিকাল হতে আবহাওয়া বিরূপ দেখা দিচ্ছে। আকাশে মেঘ নেই, তবে বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর দিক থেকে আসা ঠান্ডা হিমেল বাতাস বলে দিচ্ছে রাতে হয়তো তুমুল বর্ষণ হবে। এমন সময় ঘর থেকে বের হলো মুসা। সচরাচর এমন সময় ঘরে থাকে না, কিন্তু আজ মায়ের জন্য দুশ্চিন্তা হচ্ছিল খুব। লিজাকে পুরো দিন বসিয়ে পাহারা রেখেছে সে। খাদিজার উপর থেকে নজর সরাতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এক প্রকার। সেই মতোই বসেছিল লিজা, কিন্তু এমন সময় মুসাকে বাড়ি থেকে বেরোতে দেখে উদ্বিগ্ন হলো সে। ধরপড় কণ্ঠে বলল, কই যাইতেছেন মুসা ভাই? আকাশের অবস্থা তো ভালো মনে হইতেছে না। আকাশ কি আমার মাথায় ভাঙিয়ে পড়বে? না ভাই। তাহলে আকাশের অবস্থা ভালো না খারাপ সেটা দেখে আমি কি করবো? আকাশের ডাক্তারের দেখা নিয়া। এমন অদ্ভুত কথা কেন কন মুসা ভাই? প্রশ্নের তরিকা পাল্টা। কই যাইতেছেন কইয়া যাইলেন না যে? মূল্যবান সম্পদের তদারকি করতে যাইতেছি। আমি না আসা পর্যন্ত আমার খেয়াল রাখবে। বিশাল বিস্তৃত ভুট্টা খেতে যতদূর চোখ যায় সবুজ শীষের দানা। বাতাসে ভাসছে ভুট্টা পাতার মৃদু সরসর শব্দ। শেষ বিকেলের রোদ তখন ধীরে ধীরে ঢলে পড়ছে পশ্চিম আকাশে। গোধূলির আলোয় আকাশরাঙা হয়ে উঠছে সিঁদুরের রং। দূরে থেকে শোনা যাচ্ছে পাখির ফিরতি ডানায় উড়ে যাওয়ার শব্দ। মাগরিবের আজান পড়বে একটু পর। বিশাল ভুট্টা ক্ষেতের মাঝখানে একটা কাকতাড়ু দাঁড়িয়েছে। মুসা ধীরে ধীরে এগিয়ে এলো কাকতাড়ুদেরকে। তার চোখে এক অদ্ভুত ঘোর, মনে হচ্ছে অশুভ শক্তি পুরোটাই গ্রাস করছে তার মস্তিষ্ক। সে কাকতাড়ুর দিকে এমনভাবে তাকিয়েছে, দেখে মনে হচ্ছে যেন তার সামনে দাঁড়িয়েছে কোনো জীবন্ত প্রাণ। মুসার মুখে মানুষের কোনো চিহ্ন নেই। চোখ দুটো গভীর গহ্বরের মতো তার। ভিতরটা শূন্য, অথচ জ্বলজ্বল করছে অদ্ভুত আগুন। কপালে ঘাম জমে আছে, গাল বেয়ে নামছে সেই ঘামের রেখা। ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে। কোনো মৃতদেহের মুখ থেকে টেনে বসানো হাসির মতো শুকনো ঠোঁটে লেগে আছে বিকৃত এক হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এসে জড়িয়ে ধরল কাকতাড়ুটিকে। কি এক অদ্ভুত অঙ্গভঙ্গি! কোনো সাধারণ মানুষ দেখলে শিউরে উঠবে নিশ্চয়। সময় যত বইতে শুরু করে তার কাজকর্ম আচার আচরণ আরও বেশি উদ্ভট হয়ে যায়। সে এক পর্যায়ে উন্মাদের মতো চুমু খেলো কাকতাড়ুদেরকে। মুখে বিড়বিড় করল, বউ তোমারে খুঁইজা বাহির করার সাধ্য আমার ঠিক নাই, কিন্তু তোমারে আমি খুঁজতাম, চাইতাম না, জড়াইতে চাইতাম না এই অন্ধকার জীবনে। কি বিকৃত, কি বিদঘুটে দৃষ্টি! মুসা অবয়বটা একেবারে বিকৃত। মাথা কাত করে আছে ঘাড়ের একপাশে। চোখ এক শূন্য দৃষ্টি, যেখানে হারিয়ে গেছে স্বাভাবিক ভাবনা চিন্তা। সে কাকতাড়ীয় বুকে নিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল ভুট্টা ক্ষেতের মাঝখানে। পুনরায় বিড়বিড় করে আওড়াল, আমি চাইনি তোমায়, তবুও তুমি এলে। যেন ঈশ্বর ভুল করে আমাকে শাস্তি পাঠিয়েছে প্রেমের নামে। কথাটা আওড়াতে হঠাৎ করে মুসার বুকের ভেতর নিঃশ্বাস হাঁপাতে হাঁপাতে ওঠানামা করতে শুরু করলো। কেমন অদ্ভুতভাবে গভীর আলিঙ্গনে বাঁধল কাকতাড়ুটিকে। তার দেহভঙ্গি থেকে ভেসে আসলো ঠান্ডা অস্বস্তি। সে একাই ভঙ্গিতে বিড়বিড় করে উঠল, যেদিন আমার হৃদয়ের কালো অভিশাপ কেটে যাবে, সেদিন আমি তোমাকে খুঁজব। আমি তোমায় পরিশুদ্ধ সকল হব বউ। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেল। মাগরিবের আজান শেষ হলো। এর মাঝে ওয়াক্ত শেষ হতে চলেছে। মুসা সুন্দর করে আগের মতো রেখে দিল কাকতাড়ুটিকে। তারপর অনেকক্ষণ নিরীক্ষে দৃষ্টিতে তাকিয়ে রইল কাকতাড়ুটিকে। বিকৃত কণ্ঠে বলল, আসিব, কাল আবার আসবো। কথাটা বলে আবারও একটা চুমু খেল মুসা। তারপর দ্রুত পায়ে প্রস্থান করল সে। মুসা যাওয়ার পরপর আড়াল থেকে বিদ্যুৎ গতিতে সরে গেল একটি কালো ছায়া। মনে হলো কোনো প্রেতাত্মা হঠাৎ দিক হারিয়ে ছুটে গেছে অন্ধকারে বুক চিরে, যার নিঃশ্বাসের ভারী শব্দ বজ্রপাতের ন্যায় শোনাচ্ছিল। মুসা সম্পূর্ণ চলে যেতে সন্ধ্যার আধো অন্ধকার ভেসে উঠল কালো রেইনকোট পরা একটা অবয়ব। সে ধীরে ধীরে এগিয়ে এলো কাকতাড়ুটির দিকে। তার এক হাতে একটা ধাতব অস্ত্রের মতো কিছু একটা রামদা হয়ে হতো, অন্ধকারে তেমন স্পষ্ট নয়, আর অন্য হাতে একটা কালো কাক, যার
মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে, শরীর থেকে পড়েছিল টুপটাপ রক্তের ফোঁটা। ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। অভাবটি এগিয়ে এসে থামলো ঠিক কাকতারুটার সামনে। তারপর হাতের রামদাটা নিয়ে উন্মাদের মতো কোপাতে শুরু করলো প্রাণহীন কাকতারুটিকে। কোপের সাথে সাথে ভুট্টার পাতা ছিটকে পড়েছে শুকনো খড়গুলো। আর সেই ভয়ঙ্কর বীভৎস দৃশ্যের সাক্ষী হলো নৈশব্দ দাঁড়িয়ে থাকা ভুট্টা ক্ষেতগুলো আর মাথার উপর নির্বিকার খোলা আকাশ। নৈশব্দ তখন ভরে উঠল, বিভীষিকায় প্রকৃতিতে মুখ ফিরিয়ে নিল। কেবল অন্ধকারের নিচে দাঁড়িয়ে উন্মাদের মতো নিঃশ্বাস নিল অশুভ অবয়বটা। বিড়বিড় করে আউড়ল, সামান্য কাকতাড়ুয়ের তো এটা কি এমন মূল্যবান? কি আছে এতে? মাগরিবের নামাজ ওয়াক্ত শেষ হতে ইলশেগুড়ি বৃষ্টি একটু বেড়েছে। ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে পরশু রাত থেকে। এই বৃষ্টির মাঝে কোত্থেকে যেন হন্তদন্ত হয়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছে নূর। পরনে তার কালো রঙের রেইনকোটটা, ঠিক যেমন সেই অবয়বটার গায়ে ছিল। দাঁড়াও! মুসার উচ্চস্বরে ডাকে থেমে গেল নূর। ভয়ে শুকনো ঢোক গিলে তাকালো পেছন দিকে। মুসা দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে। নূরকে একা এমন ভর সন্ধ্যায় দেখে ভুরু উঁচিয়ে তাকিয়েছে সে। মেয়েটা খুব বেশি দস্যি। মেয়েটাকে যখন দেখতে পায় তখনই দেখে দৌড়াচ্ছে। এই মেয়েটা কি দৌড়ানো ছাড়া আর কোনো কাজ নেই? কাল স্কুলে একইভাবে কাজ করছিল। ভাগ্যিস ইমরান ভাই ছিল, নয়তো এই মেয়ের ঠ্যাং ভেঙে রেখে দিত। এদিকে আয়! মুসা কড়া কণ্ঠে ডাকে। গায়ের রেইনকোটটা খামচে ধরল নূর। রেইনকোটের ভিতরে হিজাব বাঁধা তার। চোখগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে চারিদিকে। এমন সময় এই লোকটা এমনভাবে ডাকাটা সুবিধার লাগলো না নূরের। ভয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এলো মুসার দিকে। ঝমঝমে বৃষ্টি পড়ছে আকাশ থেকে। ডালপালা ছাড়িয়ে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছের ফাঁক ফোকর দিয়ে বৃষ্টির পানি এসে পড়ছে মুসার মাথায়। তবে সেই পানি গড়িয়ে মুখ পর্যন্ত আসতে দিচ্ছে না সে, তার আগে মুছে নিচ্ছে। মুসার এমন অদ্ভুত কাজকর্ম দেখে কিছুটা ভরকালো নূর। মানুষটার সারা শরীর ভিজে উঠছে, কিন্তু উনি নিজের মুখ ভিজতে দিচ্ছেন না। কি আজব মানুষ! নূরের ভাবনার মাঝে ভেসে এলো মুসার কণ্ঠ, গম্ভীর কণ্ঠ। কোথায় গেছিলি? নূরের ভাবনা সুতো ছিঁড়ে বেরিয়ে এলো। নড়ে চড়ে উঠল মুসার দিকে। উত্তর বলল, দোকানে মুসা ভাই। মুসা বক্র দৃষ্টিতে তাকালো নূরের দিকে। খসখস কণ্ঠে জিজ্ঞেস করলো, রেইনকোটে এত কাদা কিসের? পিছলে পড়ে গেছিলাম। কি দেখে দৌড়াচ্ছিলি? মুসার এমন খড়খড়ে কণ্ঠে ঘাবড়ালো নূর। চোখে মুখে ফুটে উঠল ভয়। জিভের আগায় আটকে আটকে বলল, কিছু না। মুসা অবিশ্বাসের ন্যায় নিচের ঠোঁট বাঁকিয়ে দিল। কিঞ্চিত জহুরি কণ্ঠে বলল, তুই কিছু দেখেছিস? মুসা ধারালো কথায় বিপাকে হকচকে গেল। নূরের ঠোঁট দুটো কাঁপতে শুরু করলো। নিঃশ্বাস আটকে গেল বুকের ভিতরে। ভেতরে জমে থাকা ভয়কে ছুরির মতো কেটে বের করে আনলো কণ্ঠে। আসলে একটা কুকুরকে কে যেন একটা বীভৎসভাবে চামড়া ছিঁড়ে মেরে ফেলে রেখেছে রাস্তার ধারে। সেটা থেকে ভয় পেয়ে গেছিলাম। মুসা শান্ত দৃষ্টিতে তাকালো নূরের নিকাবে আবৃত চোখের দিকে। তবে তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। না তো জন্মানোর সময় কোনোরূপ অনুভূতির শেকড়। সে কেবল শীতল কণ্ঠে বলল, সোজা বাড়ি চলে যা। মুসার কাছ থেকে ছাড়া পেতে বাড়ি ছুটে এলো নূর। হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো দৌড়াতে দৌড়াতে। তার মা রান্নাঘরে রান্না করছে, টের পায়নি। তা না হলে ভীষণ বকা খেতে হতো আজ। নূরকে ফিরতে ছুটে এলো নূপুর। নূরের গায়ে রেইনকোটটা দেখে বলল, আমার রেইনকোটটা কই আপু? নূর রেইনকোটটা খুলতে খুলতে বলল, আমি কি জানি, আমারটা তো ওই বাঁশের আড়ালের উপর রেখেছিলাম, পাচ্ছি না। খুঁজে দেখ ভালো করে, আমি দেখিনি। তুই নিজেরটা হারিয়ে আমারটা নিয়ে যাসনি তো? দুইটার রং এক নিলে বুঝতে পারবো না। আজাইরা কথা কম কয়া। নূপুর নাক ফুলিয়ে বলল, আমি কিন্তু আব্বারে বিচার দেবো। দে গিয়ে, আমি তোর 10 টাকা দেবো। আমার রেইনকোটটা আমারে দিয়ে দে। নূর চরম বিরক্ত হলো। নূপুরের দিকে চোখ রাঙিয়ে বলল, তোর আমার কাছে নাই, প্যান প্যান করিস না। নে ধর, আমারটা নিয়ে যা। নূর কোটটা ছুঁড়ে মারতে দু হাতে ক্যাচ করে নিল নূপুর। বিশ্বজয় হাসি হেসে ঝুলিয়ে বলে, থ্যাংক ইউ। নূপুর আর দাঁড়াল না, কোটটা পেয়ে গায়ে জড়ালো। উঠোনের পাশে নতুন ফুলের চারা লাগিয়েছে। অতিরিক্ত বৃষ্টি যদি ভেঙে পড়ে সেই চিন্তায় ঘুম আসছে না তার। তাই চারাগুলো একটু দেখতে হবে এখন। নূপুর যাওয়ার জন্য পা বাড়াতে পিছু ঢুকলো নূর। শোন, কি কইছিলি না 10 টাকা দিবি? দে। আমি মিছা কথা কইছি, আমার কাছে টাকা নেই। নূর আবারও খেপলো। খেপাসরে বলল, লাথি খাইতে না চাইলে ভাগ সামনে থেকে, বেয়াদ্দপ। নিশুতি রাত, অন্ধকারচ্ছন্ন সবকিছু। নিশ্চিন্তে ঘুমাচ্ছে নূর। তার বিছানার পাশে জানলা হঠাৎ খুলে গেল। দমকা হাওয়া ধেয়ে এসে আঁচড় কাটল তার নাজুক বদনে।
ঘুমের ভেতর উপলব্ধি হলো অদ্ভুত কিছু। মনে হলো কেউ তার শরীরের উপর বসে তাকে চেপে ধরে আছে, পুরো শরীরে ভার। নূরের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ, মস্তিষ্ক রক্ত চলাচল দ্রুত হলো, কিন্তু সেই অদৃশ্য ভারী ভাবটা গেল না। নূর খুব চেষ্টা করলো, হাত পা নড়াতে চাইলো, মুখ হা করে রাখতে চাইলো, কিন্তু পারল না। চোখের পাতাগুলো খুলতে চাইলো, কিন্তু তাও খুলতে পারল না। চারদিকে কেমন একটা সাদা আবরণ দেখা গেল, সাদা আর সাদা, কিছুই দেখা গেল না। মনে হলো ঘুমের ভেতরে কোনো গোলকধাঁধা আটকা পড়েছে। নূর উপলব্ধি করতে পারছে সব কিছু, কিন্তু নড়চড় করার সুযোগ নেই। চোখের পাতা খোলার শক্তি অবধি নেই। নূর কী করবে বুঝে না পারে দোয়া পড়া শুরু করলো। মনে মনে দোয়া ইউনুস কয়েকবার পাঠ করতে শরীর নিমেষে হালকা হয়ে গেল। এতক্ষণ জবানে আটকে থাকা চিৎকার ছিটকে বের হয়ে গেল। নিজের চিৎকার নিজে হকচকে লাফিয়ে উঠল নূর। পাশের নুপুর ঘুমিয়ে জেগে যাওয়ার চান্স বিন্দুমাত্র নেই। যেখানে মরার মতো ঘুমাচ্ছে, সকালের আগে মনে হয় উঠবে না। নূর ঘেমে নেমে একাকার, ঘন ঘন নিঃশ্বাসের সাথে হাঁপাচ্ছে ভীষণ। এতক্ষণ শরীরের উপর চেপে থাকা জিনিসটা কী ছিল ভাবতে সিদ্ধার জমে আছে, ভয়ে ভয়ে জমে যাচ্ছে হাত পা। এদিকে জানলা থেকে হনহনিয়ে ছুটে আসা বাতাস। নূর জানলা দিয়ে বাইরে তাকাতে ভয়ে বুক খামচে এলো তার। সে এগিয়ে গিয়ে ব্যস্ত হাতে বন্ধ করতে চাইলে জানলা, কিন্তু বন্ধ করার আগে ভেসে এলো এক রাশভারী কণ্ঠস্বর। ডোন্ট ওয়ারি, আই অ্যাম নট এ ডেঞ্জার, ইউ আর সেফ উইথ মি। নূরের হাতটা এক মুহূর্তের জন্য থমকে গেল। অন্ধকারে বুক ছিঁড়ে ছুটে আসা শব্দটা স্পষ্ট শুনতে পেল। কোথা থেকে এলো শব্দটা? এই ইংরেজি শব্দগুলো কে বলল? এই শব্দগুলো তো নূরের মুখস্থ। সেই ছোটবেলা থেকে এই শব্দগুলো জপে আসছে সে, যেন কোনোভাবে ভুলে না যায়, যেন কোনোভাবে ভুলে না যায় সেই মানুষটা, সেই আগন্তুক অপরাধী। কিন্তু এখন সেই একই শব্দ, একই বাক্য কে বলছে? প্রশ্নের উত্তর জানার জন্য কৌতূহলে মাথাচাড়া দিল নূর। সে জানলার কাছে মুখ নিয়ে উকিঝুঁকি করলো এদিক ওদিক। ঠিক তক্ষুনি স্পষ্ট হলো একটা লম্বা চওড়া অবয়ব। লোকটার মুখ সম্পূর্ণ ঢাকা, চোখ দুটো ছাড়া কিছুই দেখার উপায় নেই। এত রাতে একজন অচেনা পুরুষ। সে দৃষ্টি বাগে পড়ে দ্রুত আড়াল হলো নূর, নিজেকে লুকানো জানলার আড়ালে। পরপর আবার শুনতে পেল সেই অচেনা লোকটার আকুতি ভরা কণ্ঠস্বর। প্লিজ বিলিভ মি, আই অ্যাম নট এ কালপিট। ভয়ে নূরের কণ্ঠ তালু শিরশির করে উঠল, কম্পিত কণ্ঠে অস্পষ্ট আওড়াল, কে? কে আপনি? নূরের বুকটা ধক করে উঠল। মনে পড়ে গেল 5 বছর আগে ফেলে আসা ভয়ঙ্কর অতীত। তার কলিজা ছটফট করতে শুরু করলো। হঠাৎ করে শ্বাস টানল একবার, দম আটকে ধীরে ধীরে উঁকি দিল জানলার ফাঁক দিয়ে। তার চোখে মুখে সেই ছোটবেলার মতো আতঙ্ক, ভেতরে সেই এক গভীর জলোচ্ছ্বাস। তফাৎ কেবল তখন অনুভব বা বোঝার জ্ঞান ছিল না, আর এখন অনুভূতি বা ভালো মন্দ বোঝার জ্ঞান আছে। আর এই মুহূর্তে বুকের ভেতর তোলপাড় করা অনুভূতিটা যে অশুভ লক্ষণ, সেটা বুঝতে পারছে নূর, খুব ভালো করে বুঝতে পারছে। নিজের ভয়ঙ্কর অনুভূতিগুলো একপাশে সরিয়ে সে যতক্ষণ উঁকি দিয়ে জানলার ওপাশে তাকালো, ততক্ষণে অন্ধকারে মিলিয়ে গেল লোকটা, একেবারে মিলিয়ে গেল। লোকটাকে আর কোনোভাবে খুঁজে পাওয়া পেল না নূরের ছটফটানি দুই নয়ন। কাল সারা রাত একটুও ঘুমাতে পারেনি নূর। শক্ত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে রাত কাটিয়েছে। সকাল 8টা বাজতে বোরকা পরে দ্রুত স্কুলের জন্য রেডি হয়ে নিছে নূর। ব্যাগপত্র গুছিয়ে যেই না বাইরে নামবে, তার আগে পিছন থেকে ডেকে আসলো জমিলা বেগম, কই যাইস? নূর তাড়াহুড়োয় জুতো পায়ে দিতে দিতে বলল, স্কুলে আম্মা। দাঁড়া, আজকে যাইতে হবে না। কেন আম্মা? জমিলা বেগম এগিয়ে এলে নূরের কাছে। নূরের হাতে একটা চালের বস্তা আর একটা ছোট বইয়ের ভেতরে কিছু টাকা দিয়ে বলল, এই ধর, কাঠ আর 450 টাকা ধর বস্তা। নূর ভুকুটি তুলে তাকালো, ঠোঁট উল্টে বলল, এগুলো দিয়ে আমি কি করবো আম্মা? চেয়ারম্যানের বাড়ি বাম পাশের মাঠে ন্যায্য মূল্যে চাউল ডাল দিতেছে, যাইয়া নিয়ে আয়। আমি পারবো না আম্মা, রোদের মধ্যে অনেক বড় লাইনে দাঁড়ায় থাকতে হয়। দাঁড়াইলে হইলে ধরলি, সবাই যদি লাইনে দাঁড়াতে পারে, তুই পারবি না কেন? তুইও পারবি, তাড়াতাড়ি যা, মেলা কাম পড়ে রয়েছে আমার। নূরের মুখটা চুপসে এলো, কথা বাড়ালো না একদণ্ড। কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে চালের বস্তা নিয়ে হাঁটা ধরল চুপচাপ। এই শোন। নূর কয়েক পা এগিয়ে যেতে পিছু ডাকলো জমিলা। নূর ঘুরে তাকিয়ে বলল, জি। জমিলা ততস্থ কণ্ঠে বলল, ওইখানে মনে হয় তোর মুসা ভাই আছে, ওর লগে সুন্দর কইরা কথা কবি, 2 কেজি চাল বেশি নিতে পারলে লইয়া এলিস।
মুসার কথা শুনে মনটা আরও বেশি এলো নূরের। কেন জানি না ওই লোককে দু চোখে একদম সহ্য করতে পারে না। যেই মানুষকে সহ্য করতে পারে না সেই মানুষের সাথে আবার কিসের ভালো কথা বলতে যাবে সে। তবে এখন আর মাকে চটাতে মন চাইল না নূরের। দ্বিমত না জানিয়ে চুপচাপ মাথা নেড়ে চলে গেল। বিশাল বড় খোলা মাঠ, ন্যায্য মূল্যে চাল ডাল বিতরণ করা হচ্ছে সেখানে। লম্বা ন্যালের মাঝখানে গদাগদি করে দাঁড়িয়ে আছে নূর, কড়া রোদের মাথার উপর। মাথা ফেটে যাচ্ছে রোদের উত্তাপে, বোরখার নিকাব ভিজে উঠছে ঘামে, গরমে চক্কর কাটছে মাথা। সামনে আরও 20 জনের মতো দাঁড়িয়ে আছে। নূরের সিরিয়াল আসতে অনেক দেরি। এখানকার তদারক করছে মুসা। হিসাব মোতাবেক চাল এসেছে 150 বস্তা। মুসার দায়িত্ব হলো এখান থেকে 50 বস্তা চাল সরিয়ে ফেলা। পরবর্তীতে ওই চাল আরও বেশি মূল্যে বিক্রি রাখবে, নয়তো নিজেদের জন্য রাখবে। মুসার কাজ শেষ। এখন সে কেবল টহল দিচ্ছে। মানুষ বেড়ে গেলে বিপদ সামলাতে হবে। তারপর চাল শর্ট ফেলতে গ্যাঞ্জাম লেগে যাবে। টহলের এক পর্যায়ে মুসার চোখ আটকালো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা নূরের ক্লান্ত চোখের দিকে। নূরকে রেখে এগিয়ে এলো, ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করলো, এখানে তুই? নূর আনমনে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মুসার ঘামু ভেজা এলোমেলো চেহারা দিকে। তাকাতেই একরাশ বিরক্তি এসে ভিড় জমালো মনে মন। তবে তেমন একটা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করল না। না করে উত্তর দিল স্বাভাবিকভাবে, আম্মা চাল নিতে পাঠালো, এদিকে আয়। মুসা লাইন থেকে বেরোনো ইশারা করতে মিয়ে গেল নূর। চুপ শুনে কণ্ঠে বলল, লাইন থেকে বাড়াইতে কইতেছেন? হ্যাঁ, এদিকে আয়। টানা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন কিছুদিনের মধ্যে তার সিরিয়াল আসবে, তখন যদি কেউ লাইন ছেড়ে বের হতে বলে ঠিক তখনই রাগ হওয়া উচিত কি না জানে না নূর। তবে এই মুহূর্তে বাজে রকম রাগ হলো নূরের। তবে প্রকাশ করার সাধ্যি হলো না। মুসার কথার বিরোধিতা করলে মিনছে কণ্ঠে, লাইন রেখে বাড়াইলে তো আমার জায়গা আরেকজনে নিয়ে নেবে। নিলে নিক, আমার পেছনে আবার পেছনে গিয়ে দাঁড়াবি। মুসার খসখসে কণ্ঠে উপর আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। চরম রাগে ফুঁসে নূর চাপা কণ্ঠে বলল, আমি বাইরুমু না মুসা ভাই, তোরে কইছি আইতে, তার মানে তুই আইবি। মুসার কণ্ঠে সামনে নূর সবে জারিজুরি হওয়া মিলিয়ে গেল। একটু ইতস্তত দৃষ্টিতে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। সবাই কেমন করে তাকিয়ে আছে তার দিকে। নূর এবার উপায়ন্ত না পেয়ে লাইন থেকে বেরিয়ে এসো পা টিপে টিপে দাঁড়ালো মুসার সামনে। চিবুক নামিয়ে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলেন। মুসা পকেট থেকে 10 টাকার একটা নোট নূরের দিকে বাড়ি দিয়ে বলল, দোকান থেকে একখান একটা বিড়ি কিনে আইন যা। রাগ ক্ষোভ বিরক্তিতে একসাথে যুদ্ধ শুরু করলো নূরের ভিতর। মন চাইল মুখের উপর না করে দিয়ে আচ্ছা রকম গালাগালি করে দেয় এই লোকটাকে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করতে নেই। তাই সুন্দর ইচ্ছেটা কোনো একদিন পূরণ করার আশায় চেপে গেল। নূর ঠোঁটে ঠোঁট টিপে বলল, আমি এসব খারাপ কাজ করতে পারবো না মুসা ভাই। মুসা চোখ রাঙিয়ে তাকালো, ধমকে বলল, যাইতে কিছু মনে যাবি। অতিরিক্ত রাগে ভীষণ কান্না পাচ্ছে নূরের, এই যেমন এখন পাচ্ছে। অশ্রুজল টইটুম্বুর। নূরের অক্ষিপুট। নূর নাক লাল করে ঠোঁট ফুলিয়ে বলল, আমি কিন্তু আব্বার কাছে বিচার দেব মুসা ভাই। মুসা তোয়াক্কা করল না নূরের কথা, বরং 10 টাকা নূরের হাতে ধরে দিয়ে বলল, বিড়ি কিনে আয়, তারপর বিচার দিস যা। নূর দাঁতে দাঁত চেপে কটপট করে তাকালো মুসার দিকে, তারপর টাকাটা মুঠোয় নিয়ে হনহন করে চলে গেল খোকন দোকানের দিকে। রাস্তার এপাশে দোকান। দোকান থেকে একটা আকিস বিড়ি কিনে নিয়ে আসতে সময় গেল বড়জোর 5 মিনিট। নূর বিড়িটা মুসার হাতে দিয়ে বলল, এই নিন। মুসা এক নজর তাকালো না নূরের দিকে। সে প্রতিক্রিয়াবিহীন বিড়িটা হাতে নিয়ে আগুন ধরাতে ধরে বলল, বস্তা নিয়ে সোজা রিপনের কাছে যা। নূর কিঞ্চিত বিব্রত হয়ে চাইল, লাইনে দাঁড়াতে হইবে না, রিপনের কাছে গিয়ে কবি মুসা ভাই পাঠিয়েছে। মুসার কথা শুনে আজকে প্রথমবারের মতো একটু প্রসন্ন হলো নূর। নাসিকাগ্রান্তর ছিটকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। তবে ভিতরকার প্রফুল্লতা একদম বুঝতে না দিল মুসাকে। সম্মানিত কেবল মাথা নাড়িয়ে দুই দিকে অস্পষ্ট বলল, আচ্ছা। নূর ব্যস্ত পায়ে সোজা হয়ে চলে গেল সবার সামনে। চাল বিতরণ করছে রিপন। মুসা আসার আগে চেয়ারম্যান ডান হাতে সেই ছিল। দলে একটা আলাদা দাপট ছিল, এখন যে নেই তা নয়। তবে মুসার উপরে কোনোভাবে উঠতে পারে না সে। গায়ে জোর, পালোয়ানের মতো শরীর, উপস্থিতি বুদ্ধিতে মুসা এখন দলের মধ্যমণি।
তাই উপর উপর মুসার সাথে ভালো মানুষ দেখলেও মনে মনে মুসাকে খুব হিংসে করে রিপন। নূর সবার আগে এসে চালের বস্তাটা বাড়িয়ে দিল রিপনের দিকে। রিপন এতে বেশ বিরক্ত হলো, মেজাজ দেখে ধমকে বলল, এই মেয়ে, তুমি লাইন ভেঙে আগে আইসিস কেন? ধমকে বেশ অপমান বোধ করলো নূর। তবে কিছু করার নেই, তারা গরিব মানুষ, ধমকা ধমকি সহ্য করতেই তো জীবন কাটাচ্ছে ছোট থেকে। এ আর কোন কি। নূর শুকনো ঢোক গিলে অপমান গিলে নিয়ে পেছনের দিকে তাকালো। মুসার ধ্যান নেই, সে এক মনে সিগারেট টানছে বসে বসে। নূর মুসাকে দেখে বলল, আমাকে মুসা ভাই পাঠিয়েছে। রিপন কপাল কুঁচকে তাকালো মুসার দিকে। এই মেয়ের প্রতি মুসার আলাদা দরদ দেখে হিসাব মিলালো দ্রুত। কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি বসির চাচার মাইয়া না? নূর সম্মতি জানিয়ে স্বীয়মান কণ্ঠে বলল, জি। রিপন কুটিল হাসলো। বসিরের মেয়ে মানে মুসার মামাতো বোন। মুসাকে তো কোনোদিন বাগে পায় না, আজ না হয় মুসার উপর জমে থাকা সমস্ত ক্ষোভ তার বোনের উপর মেটালে মন্দ হয় না। কথাগুলো ভেবে শয়তানের মতো দাঁত কেলল। রিপন নূরের উদ্দেশ্যে ছুড়ে দিল কিছু কুৎসিত নোংরা কথা। বোরখা পরো কোনো সেলাই, পদ্মা কইরা আর কি হবে? ছোটবেলাতে শুনছি উপন্যাস সব গ্রামের মানুষই দেখছে, এখন কি আমাদের মুখ দেখার সৌভাগ্য দিবা না নাকি? রিপনের কথাগুলো বিষাক্ত সূচের মতো বিঁধল নূরের শরীরে। কানে কাছে দুবার ঝনঝনি বাজলো সেই নোংরা কথাগুলো। মনে পড়ে গেল তার বীভৎস অতীত। নূরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। নিয়ন্ত্রণ হারল মস্তিষ্ক, যুদ্ধ ঘোষণা করলো শরীরের প্রতিটি শিরায়। সে রোবটের মতো শক্ত হয়ে গেল, হিংস্র বাঘিনীর মতো ফোঁস করে শব্দ বের করলো। তার প্রতিটি নিঃশ্বাসের সাথে সে চোখ বন্ধ করলো। ক্ষুব্ধ হাতে কেড়ে নিল রিপনের হাতে রাখা চালের দেওয়া বাটিটা। তারপর আর কোনো বাক্য ব্যয় না হলো না, নত হলো না কোনো। স্টিলের শক্ত বাটিটা ঝনঝনি ওঠার শব্দ হলো কেবল। নূর বাটিটা দিয়ে পরপর 3টা আঘাত করে ফাটিয়ে দিল রিপনের মাথা। উন্মাদের মতো ক্রোধিত কণ্ঠে চিৎকার করে, আমি কলঙ্কিত? এই বোরখা আমার কলঙ্ক আড়াল করার কারিগর? খবরদার আমার ইজ্জত নিয়ে মজা করবেন না। পুরো মাঠ জুড়ে হইচই পড়ে গেল। সামান্য একটা পুচকি মেয়ের কাছ থেকে এমন ভয়ঙ্কর কাজ আশা করেনি রিপন। তাই এই ঘটনার আকস্মিকতা কাটাতে একটু সময় লাগলো তার। তার সহকর্মী রাব্বি বাগে নিয়েছে নূরকে। নূরকে যেন ক্ষোভের বশে পুরোনায় আঘাত না করতে পারে কায়দা করে পিছন থেকে মুচড়ে ধরেছে নূরের 2 দেহ। মুসা দূর থেকে খেয়াল করলো বিষয়টা। নূরকে এমন ধরাবাঁধা অবস্থায় দেখতে পেয়ে এগিয়ে এলো হননি। রাব্বিকে উদ্দেশ্য করে বলল, কী হয়েছে এখানে? মুসা আসতে নূরকে ছেড়ে দিয়ে এগিয়ে এলো রাব্বি। রিপনের দিকে তাকিয়ে বলল, ভাই, এই মাইয়া রিপন ভাইয়ের মাথা ফাটিয়ে দিছে। মুসা শান্ত দৃষ্টিতে তাকালো রিপনের দিকে, তারপর রাব্বির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রিপন ভাই কি করছে ওর সাথে? তেমন কিছু না, থাম। রাব্বি কিছু বলার আগে কড়া ধমক দিয়ে উঠল মুসা। ঠান্ডা অভিব্যক্তি নিয়ে 2 কদম এগিয়ে এসে নূরের দিকে। নূরের গলার ভাঁজে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। মুসা সিগারেটে টান বসাতে বসাতে প্রশ্ন করলো নূরকে, তুই বল, রিপন ভাই কি করেছে তোর সাথে? নূর মাথা নিচু করে উত্তর দিল মিনমিনে, এই অসভ্য লোকটা আমার ইজ্জত নিয়ে নোংরা কথা বলেছে মুসা ভাই। মুসার অভিব্যক্তি বোঝা দেয় নূরের কথা শুনল বলে মনে হলো না। চেহারার উপর একটু প্রতিক্রিয়া দেখা গেল না, না রাগের না তাচ্ছিল্যের। যদিও নূর চোখ তুলে তাকায়নি মুসার দিকে, তবে বেশ বুঝতে পারছে মুসার নির্লিপ্ততা। মুসা নিরাবেগ ভঙ্গিতে এগিয়ে গেল রিপনের দিকে। রিপনের মাথায় হাত চেপে রেগে ফুঁসছে। মাথা থেকে কপাল অবধি রক্ত গড়িয়ে চলে আসলো। মুসা হাত বাড়িয়ে স্পর্শ করলো সামান্য রক্ত, তারপর দমিত কণ্ঠে স্পর্শ করলো, নূর কি সত্যি কইতেছে রিপন ভাই? রিপন চাপা স্বরে ভেতরকার ক্ষোভ উগড়ে দিয়ে বলল, তেমন কিছু না মুসা, ছোটবেলায় এই মাইয়া। আমি কলঙ্কিত মুসা ভাই? এখন কি সবার সামনে ন্যাংটা হয়ে থাকা উচিত আমার? উনি আমায় এমন প্রস্তাবই দিচ্ছেন। রিপনের কথায় বাধা দিতে স্বগতিত বলে উঠল নূর। মুসা ক্রুদ্ধ হয়ে তুলে নিল মাটিতে পড়ে থাকা স্টিলের বাটিটা, তারপর আচমকা ঠাস করে আঘাত করলো নূরের বাহুতে। আঘাতের তোপে সামান্য হেলে গেল নূর। ফুলে উঠল মুসার দিকে তাকে তেতে উঠা কণ্ঠে বলল, আপনি আমায় বিনা কারণে কেন মারলেন? আপনি কি তাহলে ওই অসভ্য লোকটাকে সায় দিচ্ছেন? তা তো দিবেন, একই দলের লোক আপনারা। ভেতর থেকে উথলে আসা অভিমানের চোখ ঝাপসা হয়ে গেল নূরের। বেজে ভেজা এলো কণ্ঠ, ভেজা কণ্ঠে বলল, আপনার কাছে এটা আশা করিনি আমি মুসা ভাই। মুসা এবার নির্লিপ্ত আড়ম্বর মুখ কেবল জিজ্ঞাসা করলো, এর থেকে জোরে মেরেছিস নাকি আস্তে? কথার মানে বুঝতে না পেরে চিবুক তুলল নূর।
ভুকুটি তুলে মানে? মুসা পুনরায় আবার একই বাক্য। কইলাম এর থেকে জোরে মারছিস নাকি আসতে? নূর অস্ফুট সুরে জোরে। কয়টা মারছিস? 3টা। মাথা ফাটছে কিন্তু চেগায়নি। তুই 4টা সেলাই বসাইতে না পারলে কিসের মারামারি? মুসার অভিব্যক্তিবিহীন কথায় ভরকে তাকালো নূর। খসখসে জিভের গায়ে এলোমেলো হয়ে গেল কথা। রিপন অপ্রস্তুত কণ্ঠে ক্ষোভ উগরে বলল, মুসা, তুই কি করতেছ তেরি? মুসা সিগারেট ধরালো আরেকটা। রিপনের দিকে তাকিয়ে বলল, মায়ের পোলায় মামলায় আমি নাই ভাই, জটিল কেস, আপনি সামলে নেন। কথাটা বলে মুসা ঠান্ডা দৃষ্টিতে তাকালো নূরের দিকে। জিভ দিয়ে গাল ঠেকে বলল, বাড়ি যাইতেছি, সাথে আইবি নাকি আরেকটা দিবি? নূর আশকারা পেয়ে গেল। প্রফুল্ল করতে বলল, আরেকটা দিব মুসা ভাই? মুসা কথা বলল না, সিগারেট টানতে টানতে চলে গেল একটু আগে বসে থাকা জায়গাটা। তারপর নূরের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমার বিড়ি শেষ হওয়ার আগে সাইরা আইতে পারলে আয়। নূর সাহস পেল। বুকের ভেতর ফুঁসে ওঠা অদম্য রাগ এখনো কমেনি। যেই জন্য অতীত থেকে পালিয়ে বাঁচতে চায়, সেই জঘন্য অতীত তার মানুষ কেন ঘাটে বেড়ায়? কোনো কাদা ছোড়াছুড়ি তার দিকে। সে তো নিষ্পাপ, একটা অবুঝ বাচ্চা ছিল। তার কি দোষ ছিল? সে কি বুঝতো শালীনতা কি? নাকি বুঝতো ইজ্জতের মর্ম? তবে সমাজ কেন তাকেই দোষারোপ করে? কেন সুযোগ পেলে রক্তাক্ত করে তার ইজ্জত? কথাগুলো ভেবে বুক ফুলিয়ে শ্বাস টানল নূর। ঝুঁকে গিয়ে পুনরায় তুলে নিল বাটিটা। তারপর কোনো কথা ছাড়াই তেড়ে গিয়ে পরপর কয়েকটা আঘাত জোরালো করল রিপনের মাথায়। ঘটনার আকস্মিকতায় বিক্ষুব্ধ হলো রিপন। একটা মেয়ের হাতে মায়ের খেয়ে সে নিশ্চয় চুপচাপ বসে থাকবে না। রাগে আক্রোশে চেপে ধরল নূরের হাত। তারপর ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল নূরের গালে। আগুন কণ্ঠে চেঁচিয়ে উঠল, ড্যাশের বাচ্চা নষ্টা! ড্যাশ, তুই আমারে মারতে আইসস? তোর এত বড় সাহস! আঘাতের তারতম্যে মাটি থুবড়ে পড়ল নূর। লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে শুরু হলো বিশৃঙ্খলা। রিপন চেয়ারম্যানের লোক, স্বভাবত একটু ভয় পেয়ে চলে এলাকার সবাই। তাই নূরের এমন দুঃসাহসিক কাজে সবাই চরম ক্ষোভ প্রকাশ করলো মনে মনে। কেউ কেউ বলছে, বেশ হয়েছে, লেদা মাইয়া এত তেজ কোত্থেকে আসে, এবার বুঝুক ঠেলা। পুরুষের শক্তির সাথে পারবে না নূর। রিপনের হাতে মার খেয়ে চ্যাপ্টা হবে নিশ্চিত। রাগের বশে তখন শরীরের জোর বেড়ে গেছিল 100-তে 100, কিন্তু এখন শরীর আর মনের জোর দুটোই ভেঙে পড়ছে। মুসার সাহায্য ছাড়া বাঁচার উপায় নেই। নূর মুখ থুবড়ে পড়ে ডাকলো মুসাকে, মুসা ভাই, ওরা আমারে মারতেছে। মুসা ছেলে হাসলো, ভাবগতি আগের মতো রেখে বলল, কইলাম না মাইয়ে পোলার মামলায় আমি নেই। 10টা দিলে একটা খাইতে হবে, আবার একটা খাইলে 10টা দিতে হয়। দুই শত্রুপক্ষের কখনো সমান হইতে পারে না। রিপন তেড়ে এসে নূরের চুলির মুঠে চেপে ধরল। বিশ্রী একটা গালি থাপ্পড় দিল, আরও কয়েকটা। মুসার কথা শুনে নূর তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। একের পর এক থাপ্পড় খেয়ে শরীর বেঁকে এলো তার। তবে অসহায়ের মতো মার খাওয়া একদম পোষাল না তার। মুসার কথার অর্থ বুঝতে পেরে প্রচণ্ড শক্তি দিয়ে কামড়ে ধরল রিপনের হাত। নূরের এমন পাল্টা আক্রমণে দ্বিতীয় দফা হকচকালো রিপন। মেয়েটার উপস্থিতি বুদ্ধি আর নিকাবের আড়ালে উকি দেওয়া একজোড়া ঠোঁট মুগ্ধ হলো হঠাৎ। মা মাঠে গন্ডগোলের খবর পেয়ে ছুটে এসেছে ইমরান। ভেবেছে হয়তো চালের শর্ট পড়ছে বলে গন্ডগোল বাঁধেছে এলাকায়, কিন্তু এখানে এসে দেখে এক ভিন্ন দৃশ্য। রিপন আর নূরকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। চালটার বিতরণ বন্ধ হয়ে গেছে প্রায় আধ ঘন্টা বেশি হতে চলল। ইমরান ঘটনা বুঝতে না পারে এগিয়ে গেল মুসার দিকে। মুসা নিজের জায়গায় পায়ের উপর পা তুলে সিগারেট খাচ্ছে। আশেপাশে কী হলো না হলো সেসব নিয়ে মাথা ব্যথা নেই। এই যে এতক্ষণ ধরে নূর এতগুলো মার খেলো, তাতেও কিছু এসে গেল না মুসার। না তো এগিয়ে গেল নূরকে প্রোটেক্ট করতে, না তো মারতে বারণ করলো রিপনকে। কি অদ্ভুত! যার রক ধরা সত্যি মুশকিল। ইমরান মুসার কাছে এসে জিজ্ঞাসা করলো, এইখানে কি দেখতেছিস? রিপন ওই মেয়েটাকে মারতেছে কেন? ইমরানকে দেখে দ্রুত চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে মুসা শ্রদ্ধা জানিত চিবুক নামিয়ে বলল, কি জানি, আপনি গিয়ে দেখেন। মাইয়া মানুষ, মা জাতের, মায়ের গায়ে আঘাত আমি একদম সহ্য করতে পারি না। যদি এক কোপে রিপন ভাইয়ের কাল্লাটা ফেলায় দেয়, তাহলেই তো বিপদ। মুসার এমন ঠান্ডা কণ্ঠের ভয়ানক কথাগুলো শুনে কিঞ্চিত ঘাবড়ালো ইমরান। মনে মনে চটল ভীষণ, তবে প্রতিক্রিয়া দেখালো না। ঠোঁটের আগায় এমনটা নাটকীয় হাসি এসে বলল, তুই থাক, বিষয়টা আমি দেখতেছি। ইমরান এগিয়ে গেল রিপনের দিকে। আশেপাশের মানুষের সামনে নিজের ইমেজ ঠিক রাখার জন্য ধমকে উঠল রিপনে, কি হয়েছে রিপন, মেয়েটাকে মারছিস কেন? রিপনের ধ্যান ছুটল এতক্ষণে। ইমরানের কণ্ঠ কানে আসতে কাটল মুগ্ধতার রেশ। সজ্ঞানে আসতে দ্রুত ছেড়ে দিল শক্ত করে মুচড়ে রাখা নূরের হাত।
তারপর জবাবদিহি করতে নিজের মাথাটা ইমরানের দিকে এগিয়ে এসে বলল, মায়ের সাহস বেশি। ইমরান ভাই দেখেন আমার মাথাটা ফাটিয়া কি অবস্থা করছে। তাই বলে তুই মাইয়াটার গায়ে হাত তুলবি? তোর এই সাহস কে দিছে রিপন? রিপন মাথা নুইয়ে নিজের ভুল স্বীকার করলাম। মাফ করে দেন ভাই, বুঝতে পারিনি। ইমরান আবার তাকালো নিকাব পরে দাঁড়িয়ে থাকা নুরের দিকে। তারপর কড়া কণ্ঠে বলে, এই মেয়ে, আমার ছেলেদের সাথে হাঙ্গামা করার সাহস কোথায় পেলে তুমি? দ্বিতীয়বার যেন এই ঘটনা না শুনি। ইমরানকে চেনে নূর, চেয়ারম্যানের বড় ছেলে উনি। তার উপর কথা বলার স্পর্ধা দেখানোর সাহস নেই নূরের। সে গলার ভাঁজে চিবুক নামিয়ে মাথা নাড়ল উপর নিচ। চুপসে যেন কণ্ঠে বলে, জি ভা। সম্পূর্ণ কথা শেষ করার আগে হাঁক ছাড়ল মুসা। ইমরানের কথায় বিরোধ জানিয়ে বলল, কি যে কন ইমরান ভাই, মাইয়া হলো মা। একটা মেয়ে যদি 4-5টা ছেলে পেটে ধরার সাহস রাখতে পারে, তাহলে সেই মা ছেলেগুলোকে হাঙ্গামা করার সাহস কেন রাখবো না? ইমরান গোছানো জবাবে বলল, মাইয়া মানে মা মানে কোমল। তার এত সাহস ভালো না মুসা। ইজ্জত আর জীবন দুটারে ঝুঁকি বাইরে যায়। তাহলে আমি একটু অনুরোধ করি কি তাড়াতাড়ি বলে, এই এলাকা ছেলে বাচ্চা হওয়ার সাথে সাথে গলা টিপে মাইরে ফেলানোর নিয়ম চালু করুন, যেন এই ছেলেগুলো মায়ের পেট থেকে বাইরা আবার মায়ের ইজ্জতে হাত না দিতে পারে। তাহলে আর মায়ের কোমলতা ভাঙ্গিয়া হাঙ্গামা করার সাহস দেখাবো না। কি করেন ভাই, বুদ্ধিটা ভালো না? মুসার এমন শান্ত কণ্ঠে প্রস্তাবে খানিক বিব্রত হলো ইমরান। কণ্ঠে সামঞ্জস্য ধরে রেখে আগের মতো শক্ত টোনে বলল, দুনিয়াটা আমি ভালোই বুঝি মুসা। এই মাইয়াটা তোর বোন হয়ে দেখে এত বড় বড় কথা বলতেছে। যা, তুই আমার দলের ছেলে, তাই তোর বোনের সব অন্যায় মাফ করে দিলাম। বুকের উপর ভারী পাথর নামার মতো হাঁপ ছেড়ে বাঁচল নূর। বড় একটা নিঃশ্বাস ফেলে দ্রুত এগিয়ে এলো মুসার কাছে। মুসার পেছনে দাঁড়িয়ে অনুরোধের সাথে বলল, চলেন মুসা ভাই, আমরা বাড়িতে যাই। মুসা ছুঁড়ে ফেললো তার হাত খাওয়া সিগারেটটা। নূরের সরল চাহনির দিকে তাকে ঝাড়ি মেলে বলল, সর ড্যাশনি, আসছে আমার বালের বোন। মুসা নূরকে এড়িয়ে যেতে নিবে, ঠিক তখনই নূর সরল মনে পিছু ডাকলো পুনরায়, ভাই চাইলে বস্তাটা অন্তত মাথায় নিন, এই ভারী বস্তা নিয়ে যাইতে পারবো না আমি। মুসা থামলো, দাঁতে দাঁত পিষল কিনা বোঝা গেল না। চেহারা, অভিব্যক্তি আর তাকানোর ধরন দুটোই শূন্য। সে নির্ভেজাল কদমে এগিয়ে এলো নূরের দিকে। নূর খুশি হলো মনে মনে। মানুষটা যে যেমন ভেবেছে তেমনটা নয়, মানুষটা সত্যি আলাদা। তার ভিতরে একটা সুন্দর মন আছে নিশ্চয়। নূরের সমস্ত সুন্দর ভাবনাগুলো পিষে ফেলে চালের বস্তা তুলে ধাম করে নূরের মাথার উপর রাখলো মুসা। নূর বস্তার নিয়ন্ত্রণ রাখতে তড়িঘড়ি করে আঁকড়ে ধরল দুহাতে বস্তা। ব্যাপারটা বুঝে ওঠার আগে শুনতে পেল মুসার রসকসহীন কাঠখট্টা কণ্ঠ, তুই পারবি, সাথে তোর বাপও পারবে, সোজা বাড়ি যা। ঘামে ভেজা শরীরে নূরের একটু পরে বাড়ি ফিরল মুসা। উঠোনে বড় বটগাছের নিচে পিঁড়ি পেতে বসে আছে লিজা। চুলে ভাত বসিয়ে দিয়েছে, ব্যস্ত হাতে লাকড়ি ঠেলছে। কিছুক্ষণ পর এর মধ্যে মুসা আসার শব্দ পেল সে। কলপাড়ের লোকটা হাত মুখ ধুচ্ছে নিশ্চয়, হয়তো খিদে পেয়েছে, কিন্তু ভাত তো এখন রান্নাই হয়নি। কথাগুলো চিন্তা করে উদ্বিগ্ন হলো লিজা। মনে মনে নিজেকে কল্পনা করল মুসার বউয়ের। সত্যি যদি মুসার বউ হতে পারতো, কতই না রোমাঞ্চকর হতো, কত আদর ভালোবাসা দিয়ে ভাত বেঁধে রেঁধে তার শখ ফেরার অপেক্ষা করতো। এখন কম কি, একই রকম আদর ভালোবাসা দিয়ে তো সেবা যত্ন করে রান্নাটুকু সুযোগ পেয়েছে, তাতেই তার পূর্ণি। ভাত হয়নি এখন, আম্মা এতক্ষণ না খাইয়ে আছে। মুসার কণ্ঠ কানে আসতে কল্পনার সুতো ছিঁড়ে এলো লিজার। কিঞ্চিত অপ্রস্তুতে বলল, হয়েছিল মুসা ভাই, আমি তো আরও আগে রান্না শেষ করে খালাম্মারে খাওয়াতে গেছিলাম, কিন্তু খালাম্মা ভাত তো খাইল না, ভাতের পাতিল ফেলাই দিছে। আমি আবার রাখতে এসলাম। ফেলাইছে কেমনে, আম্মার রশি খুলছিলি? মুসার গম্ভীর কণ্ঠ কথাটা জিজ্ঞাসা করতে একটা শুকনো ঢোক গিলে লজ্জা ভয় ভয়, হ্যাঁ ভাই। ব্যাস, আকস্মিক ভূমিকম্প সবার মতো করে রাগে কেঁপে উঠল মুসা। মুহূর্তের মতো চোখ দুটো রক্তিম হইল, হিংস্র থাবার মতো গলা চেপে ধরল লিজার গর্জে, ড্যাশ মারানি, তোরে কইছিলাম না আমি না আসা পর্যন্ত আমার আম্মার রশি খুলবি না। আমার আম্মা হারাইয়ে গেলে দিতে পারবি, দিতে পারবি? ঘটনার আকস্মিকতায় প্রথমে হতভম্ব হয়ে গেল লিজা। গলা চেপে ধরার মুসার শক্ত হাতাটা জাতা করে ছটপট করতে লাগলো। কাঁপতে কাঁপতে সে দু হাতে দিয়ে মুসার কবজে আঁকড়ে ধরে ফ্যাল ফ্যাল করে বলল, খালাম্মা
বাথরুম যাইতে চাইছিল মুসাফাই, দড়ি না খুলে বিছানায় পায়খানা কইরা দেওয়ার কথা কইছে। আমি বাধ্য হইয়া, আম্মা আমার আমার আম্মা বিছানায় পেশাব করুক পায়খানা করুক, আমি পরিষ্কার করবো, তাও আমার মায়ের রশি খুলবি না কইয়া দিলাম, হয়তো ওই রশি দিয়ে তোরে ঝুলাই দিব। কথাটা বলে এক প্রকার ধাক্কা দিয়ে লিজার গলা ছেড়ে দিল। লিজা ছাড়াবে মুখ হা করে শ্বাস তুলল, বুকে হাত রেখে ভয়ে ভয়ে বলল, আপনি যেমনই বলবেন তেমনটাই হবে মুসাফাই। মুসা হাত দাঁড়ালো না, বাড়ালো না কোনো কথা। বুকের ভেতরটা কেমন জানি ছটফট করছে, যন্ত্রণা হচ্ছে, ভীষণ পীড়া দিচ্ছে সে যন্ত্রণা চাষ। মুসা দেরি না করে দ্রুত পায়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে যা দেখলো রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল। প্রহেলিকা মোড়ানো চারপাশ, স্বর্গের মতো টিনের ঘরটাকে নরক তুল্য মনে হচ্ছে। কেউ যেন পেরেক ঠুকে দিল হাতুড়ি দিয়ে একটু একটু করে, বড্ড যন্ত্রণা। পেরেক ঠুকে গিয়ে বুকের ভিতরে লাল মাংসপিণ্ড। মুছা পাথরের মতো স্থির হয়ে গেল, ভেতর থেকে ভেঙে চুরে নিঃস্ব হয়ে গেল সে। সে দ্রুত নিজের দৃষ্টি হেফাজত করতে চাইল, পিছনে ঘুরে অসহায়ের মতো ধপ করে বসে পড়ল ঘরের দুয়ারে। এত অসহায়, এত দুর্বল সে বোধহয় আর একবার হয়েছিল, যেদিন তার বাবা শেষ নিঃশ্বাস থেমেছিল পৃথিবীর বুকে। ঘরের ভেতরে অর্ধনগ্ন পাগল মাতার পরনে কাপড় লুটিয়ে পড়েছে ধুলোয়। সেই মায়ের ইজ্জতের চেয়ে মূল্যবান মুসার কাছে দ্বিতীয় কোনো রত্ন নেই। সেই মা নিজের ইজ্জতের মর্ম ভুলছে। মুসার নোংরা দুচোখ সাক্ষী হয়ে গেছে সেই নিষ্ঠুর মুহূর্তের মতো। অথচ বোধবুদ্ধিহীন খাদিজা হাসছে, হো হো করে উন্মাদ হাসা হাসি। মুসার পিঠের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমাকে যেতে দে মুসা মেহতাব, আমি আমার স্বামীর কাছে যাব। আমাকে কতদিন বেঁধে রাখবি তুই? মুসা পাথরের মতো স্থাপিত, তার বুকের পিঞ্জিরা রক্তাক্ত। কোনো কথা বলতে পারল না, কোনো কথা এলো না তার গলা থেকে। সে হাঁসফাঁস করে উচ্চারণ করলো, লিজা। একটু আগে মুসার করা নিষ্ঠুর ব্যবহারের জন্য উঠোনে দাঁড়িয়ে কাঁদছিল লিজা। কত শত অভিযোগ নিজের নিষ্ঠুর ভাগ্যকে একটা একটা করে নালিশ ঠুকছিল উপরওয়ালার কাছে। হঠাৎ মুসার ডাকে অপ্রস্তুত হয়ে তাকালো সে, চোখের পানি মুছে একটু তীক্ষ্ণভাবে তাকাতেই খেয়াল করলো মুসা অস্বাভাবিক স্থিরতা। পাহাড়ির মতো নিটোল লোকটাকে এভাবে ভেঙে চুরে বসে থাকতে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল। লিজা এক ছুটে গিয়ে থামলো মুসার সামনে, উৎকণ্ঠা নিয়ে তাকলো। কি হয়েছে মুসা ভাই? শরীর খারাপ লাগছে? বুকে ব্যথা করতেছে? ডাক্তার ডাকবো? মুসা বুকের ভেতরে ফাঁপা হয়ে গেছে ব্যথার ভারে। সে পাথরের মতো নির্বাক, নিঃশ্বাস নিতে বেগ বোধ হচ্ছে। বুকের ভেতর শেকড় গেড়ে বসে আছে ওই নির্মম বা ভয়ঙ্কর দৃশ্য। চোখের পাতা ভারী হয়ে এলো, অথচ এক ফোঁটা জল গড়িয়ে পড়ল না। কাঁদবার শক্তিটুকু কেড়ে নেওয়া হয়েছে কেবল কি পুরুষ মানুষটাই বলে। লিজা আরও বেশি ভয় পেল। মুসার এমন অস্বাভাবিক নিঃশ্বাস বন্ধ হয়ে রাখার ব্যাপারটা বেশ ঘাবড়ালো বটে। ব্যতিব্যস্ত হয়ে আবার জিজ্ঞেস করলো, মুসা ভাই কী হয়েছে এখানে? শুকনো কাঠের মতো শুকিয়ে গেল মুসার গলা। একটা ঢোক গিলে যে বাধাপ্রাপ্ত হলো তাই। নিজের হাতটা মুখে দিয়ে হাতের পিঠ কামড়ে ধরে নিয়ন্ত্রণ করতে চাইল যন্ত্রণা ছটফট করতে থাকা স্নায়ুদের। ভাঙা কণ্ঠে বলল, আমারে কাপড় পরাইয়া দিয়ায়। লিজা ভরকালো, চকিত নয়নে ঘুরিয়ে দেখলো ঘরের ভেতর ব্লাউজ আর পেটিকোট পরে বাঁধা অবস্থায় বসে কি যেন বিড়বিড় করছে খাদিজা। কিন্তু হাতের বাঁধন খুললে কি করে? লিজা তো বেঁধেই দিয়ে গেছিল। যত দিন যাচ্ছে পাগলামি বেড়ে যাচ্ছে। শেষে কিনা নিজের সন্তানের সামনে ইজ্জতের কথা ভাবলো না। পরক্ষণে নিজের ধারণা বদলালো লিজা, ভাবলো পাগল তো পাগল। পাগল আর দুধের শীতেও একই রকম। জ্ঞান বুদ্ধি যদি থাকতো তাহলে কি আর বেঁধে রাখা হতো? লিজা তাড়াতাড়ি করে ছুটে গেল ঘরের ভেতরে। খাদিজাকে কাপড় পরানোর জন্য আগে বাঁধলো হাত। খাদিজা হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। রেগে মেগে বলল, এই মেয়ে, আমাকে চেনো তুমি? কে ইন্ডাস্ট্রির মালকিন আমি। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। আমাকে মরতে দাও, বিষ দাও, মরবো আমি। লিজা অবাক হলো। সেটা অবশ্য প্রতিদিনই হয়। খাদিজা পাগল, অথচ এনার কথাবার্তা শুনলে মনে হয় না সে কথা। মনে হয় কোনো বড়লোক বাড়ির বেগমণি। কোন পাগলের কথাবার্তা এত স্মার্ট, এত সুন্দর হয় আগে দেখেনি। ভাবনার মাঝে একটা দীর্ঘশ্বাস ছাড়ল লিজা। খাদিজার কাপড় পরানো শেষ হলে বের হলো ঘর থেকে। লঘু স্বরে বলল, খালাম্মা, কাপড় পরাই দিছি মুসা ভাই। ততক্ষণে মুসা এক প্যাকেট সিগারেট টেনে শেষ করছে। মুসার শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠছিল। সে গলার রক টান টান করে বলল, আমারে আম্মারে খালাম্মা ডাকবি না, শুধু খালা ডাকবি। আম্মা শুধু আমার আম্মা। ক্লাস শেষে বেটে সেটে
অদ্ভুত দেখতে অসুন্দর ছেলেটা ওসমান। নিখুঁতভাবে ওসমানের চোখের দিকে তাকালে যে কেউ ঘৃণার ঢেকুর তুলবে। কেমন একটা কালশিটে দেখে ভরা চোখের নিচ, পাপড়িগুলো কেমন ভেজা থাকে, স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে সবসময়। কখনো কখনো মনে হয় পৃথিবীর সবচেয়ে অসুন্দর দেখতে একজোড়া চোখ উপর বুঝি উসমানকে দিয়েছে। হয়তো উসমান বুঝতে পারে তাকে অদ্ভুত দেখায়, তাই তো সেকালে ফ্রেমে বাঁধা চশমাটা সারাক্ষণ চোখে পড়ে থাকে। ক্লাসের সহপাঠী বন্ধুবান্ধব যেভাবে পারে হেনস্থা করে, বাজেভাবে কথা বলে খেপায়। স্কুলের টুর্নামেন্ট হয় বা অন্য কিছু, উচ্চতায় বেটে বলে কখনো তাকে অংশ নিতে দেওয়া হয় না। সকালে চালের বস্তাটা বাড়িতে রেখে স্কুলে চলে এসে নূর। বাড়িতে থাকলেই বিপদ। এই চাল ঝাড়া থেকে শুরু করে ড্রামে ভরা অবধি সবই তার হাতে করাবে মা। তাই বস্তাটা কোনো রকম রেখে ব্যাগটা নিয়ে চলে এসেছে স্কুলে। যদিও অ্যাসেম্বলি করতে না পারায় স্যারের কাছে বকা খেতে হয়েছিল, তাও রক্ষা পেল মায়ের হাত থেকে। তো রক্ষা এ যাত্রায়। টিফিন পিরিয়ড এখন। সবাই মিলে একজোট হয়ে বউছি খেলবে। খেলাটার নিয়ম ঠিক এমন: বউ ঘরে থাকবে আর বিপরীত দল বউকে ঘিরে পাহারা দিবে। বউয়ের দল দমসি কে সবাই দৌড়াবে, সেই ফাঁকে বউ পালিয়ে আসতে পারলে গেম। যেহেতু ওরা মাত্র তিনজন, সেহেতু দল সমান করার জন্য আরেকজন দরকার। মারিয়ে আরেকজন প্লেয়ার খুঁজতে এদিক ওদিক তাকাতে আটসাত ওসমান এসে বেঞ্চের উপর। মারিয়া ওসমানকে দেখতে পেয়ে ছেড়ে বলল, এই হাবাগোবা, খেলবি? ওসমান ঠোঁট এলিয়ে হাসল। বুক ফুলিয়ে একটা নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। ভাবসা দেখে বলল, দাঁড়া আসছি। নানুর উচ্চ বিদ্যালয়ে তেমনটি উন্নত নয়। চারদিকে নিরাপত্তার জন্য কোনো বাউন্ডারি নেই। বাইরে কেউ স্কুলে ঢুকে যেতে পারে অনায়াসে। স্কুলের শিক্ষার্থী অনায়াসে স্কুলটা পাড়াতে পারে। স্কুলের চারিদিকে রয়েছে স্থানীয় মানুষদের ভিড়ভাট্টা। উঁচু 2 রুমের ভবনের সামনে বড় মাঠ, কড়া রোদ। এই রোদের মাঝখানে টিফিন টাইমে পুরো মাঠ ছাত্রছাত্রী খেলাঘর। মাঠের পাশে খোলামেলা একটা বাগান। পাশের পাশে একটা গর্ত পড়ে আছে পাশের বাড়ির বাসিন্দার ময়লা আবর্জনা। নুররা আজ সেই বাগানে বউছি খেলবে। কিন্তু সমস্যা হলো বউ নিয়ে। মারিয়ার দলে পড়ছে ওসমান আর নূর, স্মিতা এক দলে। মারিয়া ভালো দিতে পারে, তাই ওসমানকে বউ বানানো ফোন দিয়ে বাঁকা চোখে ওসমানের দিকে তাকালো মারিয়া। ওসমান ভুবুর তুলল। মারিয়া তাকালো তখন থেকে, যা বোঝার বুঝে ফেলো। অনুরোধ করে বলল, মাফ করবন, আমারে বউ হইতে কইস না। মারিয়া ভেঙচি কেটে বলল, তোকে বউ হইতে হবে, কিছু করার নেই। ওসমান দাঁতে দাঁত চেপে বলল, দেখ, আমি পোলা মানুষ হয়ে বউ হমি কেমনে? পোলাপান দেখলে হাসবে। আমি যখন বলছি তুই বউ হবি মানে তুই বউ হবি। আমি জামাই হইয়া তোরে দিয়া উদ্ধার করে নিয়ে আসমু। মারিয়া ওসমানের হাত ধরে টেনে নিয়ে দাঁড় করিয়ে দিল বউয়ের ঘরে। ওসমান নাক ফুলিয়ে বাধ্য ছেলের মতো দাঁড়ালো। প্রথম ছি দেওয়া মাত্রই আজ 6টা ছি শেষ করে ফেলেছে মারিয়া। বাকি আছে আর 2টো। 7 ছি। এখন যদি পালাতে না পারে তাহলে আউট। ওসমান কোনোভাবে পালাতে পারল না। এবারও মিস হয়ে গেল। মারিয়া দাঁতে যাচ্ছে হাবাতে হাবা গড় বাচ্চা, এইবার যদি পালাতে না পারোস, ওই ময়লা নিয়ে ফেলামু কয়ে দিলাম। মারিয়া বড় বড় নিঃশ্বাস নিয়ে আবার দেওয়া শুরু করলো। ওসমান প্রস্তুতি নিয়ে মারিয়া ছি দেওয়ার সাথে সাথে পালাবে। মারিয়া আবার বউ মানে ওসমানের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওসমান মাঝখান থেকে সরে যেতে নূর আর স্মিতা আচমকা সরে যাওয়ায় পাশ থেকে ছুটে আসা দুজন মানুষের সাথে ধাক্কা খেয়ে গড়াগড়ি খেয়ে পড়ল ময়লা গর্তে। পুরো ফিল্মি নায়িকা স্টাইলে। রেগেমেগে আগুন হয়ে ফোঁস করে ময়লার স্তূপ থেকে উঠে দাঁড়ালো মারিয়া। নিজের সাদা স্কুল ড্রেসের বেহাল অবস্থা দেখে চেঁচিয়ে উঠল আগুন ঝরা কণ্ঠে, হাবাগোবার বাচ্চা, আমি তোকে ময়লা ফেলবো বলেছিলাম, তাই বলে তুই আমাকে নিয়ে পড়বি? ওসমান বসে নেই, দৌড় লাগালো। সে দৌড়তে দৌড়তে পেছনে দেখে বলল, মাফ করে দেন বোন। ওসমান পেছনে পেছনে খ্যাপা শাড়ির মতো ধাওয়া করলে মারিয়ে দৌড়তে দৌড়তে চেয়েছিল, বেয়াদব, আমি তোর কোন জন্মের বোন? তোরে ধরতে পারলে আজকে জিন্দা খাইয়ে ফেলবো। মারিয়া আর ওসমানের কীর্তিকলাপ দেখে নূর আর স্মিতা হাসতে হাসতে এঁকে বলল, ভাগ্যিস নূর স্কুলে আজ এলো, নয়তো এমন সুন্দর সময়গুলো সে মিস করে যেত। মাগরিবের আমাদের নামা পরের সময় নামাজের ওয়াক্ত শেষ। মুসল্লিরা নামাজ শেষ করে বড় ফিরছে। এদিকে ঘন ভুট্টা খেতে সে অবিন্যস্ত উন্মাদের মতো বেরিয়ে এলো মুসা। চোখ দুটো জমাট রক্তবাঁধা, অস্থির বইছে শরীরের রন্ধে। কী হয়েছে লোকটার? প্রতিদিনের মতো খুশি মনে
ঢুকছিল ভুট্টা খেতে, তবে এখন কেন বের হচ্ছে এমন অদ্ভুত অস্থিরতা নিয়ে। মুসা ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে সিএনজি নিল, সোজা এসে থামলো চাঁদপুরের থানার সামনে। 20 টাকা ভাড়া মিটিয়ে হন্তদন্ত হেঁটল থানার ভেতরে। তার প্রতিটি কদম ভারী, পুরো শরীর ঘেমে একাকার, চোখের চিকন রগগুলো দপদপ করছে। কোনো মূল্যবান জিনিস হারিয়েছে মনে হচ্ছে। চেহারা জুড়ে পাগল পাগল ভাব, অতিরিক্ত উত্তেজনার সামনে হাঁপছে তার হাতের বৃদ্ধাঙ্গুলে, সেই সাথে ঘাড়টাও কাঁপছে কেমন অদ্ভুত ভঙ্গিতে। সাধারণ মানুষ দেখলে বলে প্রেতাত্মা ভর করছে মুসার উপর। মুসাকে এমন বিকৃত বাজে অবস্থায় দেখে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে থানার বড় অফিসার সৈয়দ বিব্রত দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। মুসার হাবভাব বুঝে উঠতে না পেরে ডাকলো হাতের ইশারায়, আপনি এখানে বসুন। মুসার শরীর থরথর করে কাঁপছে, কেমন বীভৎস রকমের গোল গোল ঘুরছে তার চোখের কালোমণি। সে দাঁতে দাঁত চেপে বসলো অফিসার সৈয়দের সামনের চেয়ারে। অফিসার সৈয়দ শান্তভাবে এক গ্লাস পানি এগিয়ে দিল মুসার দিকে। মুসা কম্পিত হাতে তুলে নিল পানির গ্লাসটা, তবে পানিটুকু খাওয়ার বদলে মাথায় ঢালল তার। অফিসার সৈয়দ তো এবার চরম পর্যায়ে বিস্মিত। তার বিস্ময়কে অভিজ্ঞতা রূপ নিতে মুসা জোরে জোরে চাপ দিয়ে ভেঙে ফেলল না নাইজের হাতের মুঠোয় করে রাখা কাঁচের গ্লাসটা। কাঁচের টুকরোগুলো মুসা মাংসভেদ করে ঢুকে গেল তার হাতের ভেতরে। মুহূর্তে পিঙ্গি দিয়ে লাল রক্ত বেরিয়ে গেল। অদ্ভুত, বড় অদ্ভুত ব্যাপার ঘটল তখন, যখন থেমে গেল মুসার শরীর কম্পন, এমনকি এতক্ষণ ধরে কাঁপতে থাকা হাতটাও স্থির হয়ে গেল। মুসার সৈয়দ বিষয়ে বাধ্য হয়ে তাকিয়ে রইল, আবার অবাক দৃষ্টিতে তাকালো মুসার দিকে। বাকরুদ্ধ করল, কি হয়েছে আপনার? থানায় এসে যেমন আজব ব্যবহার করছেন। মুসা দ্রুত হাতের রক্ত মুছে শুরু করলো, নিষ্প্রাণ রোবটের মতো উত্তর দিল, আমার বউকে কিডন্যাপ করা হয়েছে স্যার। অফিসার সৈয়দ একটা চাপা শ্বাস ফেলল, পকেট থেকে রুমাল বের করে মুছলেন কপালের জমে ওঠা ঘাম। তারপর ধীরে সুস্থে বসলেন চেয়ারে, খুলে কলম চালাতে লাগলেন। সাদা বইয়ের নজর স্থির রেখে বললেন, আপনার স্ত্রীর নাম বলুন। মুসা নিষ্ক্রিয় ভঙ্গিতে সংক্ষিপ্ত উত্তর দিল, জানা নেই। ডায়েরিতে নিবন্ধ। নজর এবার পিছে গেল অফিসারের সৈয়দের সন্দিহান চোখে। দৃষ্টি বাঁকিয়ে মুসার দিকে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আপনার স্ত্রীর কোনো ছবি আছে? মুসা সৈয়দের সামনে থেকে একটা সাদা খাতা তুলে দিল, তারপর একটা কলমে হুবহু ভুট্টা খেতে লুকিয়ে রাখা কাকতারুর ছবি। মুসা খাতা সৈয়দের দিকে এগিয়ে দিতে চক্ষু কপালে উঠল। কিঞ্চিত বিরক্তি নিয়ে, মজা করতে এসেছেন? আপনার মাথা ঠিক আছে? মুসা প্রকম্পিত স্বরে প্রত্যুত্তর করল দ্রুত। বউরে না পাইয়া মাথা ছেঁড়া তার আরও ছিঁড়ে গেছে স্যার। কলঙ্কের কারুকার্য, পর্ব 2। পুরো গল্পটা প্লেলিস্টে।